Okay, so let's start to discuss. Officially, this is our lecture 11, and before me, this is our second last class. Sorry, lecture 11. After lecture 10, ভুল বলছি। আমরা হচ্ছে গিয়ে একটা অ্যাডভান্স ক্লাস আমি নিতে চাই। আমাদের থার্সডে যে ক্লাসটা আছে, থার্সডে ক্লাসটা হচ্ছে গিয়ে আমার একটু অ্যাডভান্স নেওয়া দরকার। তো কালকে আপনাদের কনভিনিয়েন্ট টাইম কখন? কোন টাইমে আপনারা ফ্রি আছেন আমাকে একটু বলেন। কালকে আমি ওই টাইমে আপনাদের ক্লাস টেস্টটা নিয়ে, মানে ক্লাস টেস্ট বলছি, ক্লাসটা নিয়ে নিব। কালকে আপনারা ফ্রি আছেন কখন? বৃহস্পতিবারের ক্লাসটা ম্যাম কালকে অ্যাডভান্স নিব। বৃহস্পতিবারের ক্লাসটা ম্যাম ওয়েডনেসডেতে 3টার পরে হয়তো বা কারো ক্লাস থাকে না। জি 3টার ম্যাম। পরে। আচ্ছা, কালকে আবার এই যে কার্নিভাল আছে, কালকে কিন্তু এন্টারপ্রেনারশিপের কার্নিভালটা কখন? এটা তো জানি না। আচ্ছা ঠিক আছে, যেহেতু কালকে 3টার পরে আপনাদের কোনো সমস্যা থাকে না, তাহলে কালকে 3টা থেকে 4:30 আমাদের হচ্ছে কি অ্যাডভান্স ক্লাসটা হবে। অ্যাডভান্স মানে মেকআপ ক্লাস না, আমাদের তো সব ক্লাসই হয়েছে। আমরা জাস্ট হচ্ছে কি বৃহস্পতিবারের ক্লাসটা আমি একদিন আগে নিয়ে নিব, এতটুকু। ওকে? ওকে ম্যাম। So let's start today's class. Today we're going to talk about again আমরা যে চ্যাপ্টারটাতে ছিলাম, which is about the uh, relationship between individual and state. আমি একটু আমাদের গুগল ক্লাসরুমটাতে একটু যেতে চাচ্ছি, বিকজ আমাদের স্টুডেন্টদের কিছু কোয়ারিজ আছে, সেটার জন্য আমি একটু গুগল ক্লাসরুমটায়, আমাকে কয়েকজন পার্সোনালি ফোন দিয়েছেন, জিজ্ঞাসা করেছেন, এই জন্যই যেটা আপনার নাম্বার স্টুডেন্ট মডারেট, সেই ওয়াইজ আমার আসলে এটা দেখাতে অসুবিধা হয় না। আমার এটা দিস ইজ আওয়ার গুগল ক্লাসরুম, আমি আমার ক্লাস ওয়ার্কের জায়গায় চলে আসি, যেহেতু আমি টিচার, অ্যাজ আমি আমার এই 4টা অপশন ওপেন হবে, আপনাদের জন্য 3টা অপশন থাকে, আপনি গ্রেডটা ওপেন হয় না। তো এখানে দেখেন আমি কিন্তু ক্লাস ওয়াইজ সবকিছু, মানে টপিক ওয়াইজ আপনি এখানে কিন্তু পাবেন। ফার্স্ট অফ অল এটা আমাদের ক্লাসের রেকর্ডেড ভার্সন থেকে শুরু করে, যেমন লেকচার 9টা নাই, বিকজ আমাদের লেকচার 9 তো আমরা ক্লাস টেস্ট দিয়েছি, ছোট রেকর্ডেড ভার্সন আমরা কোথা থেকে পাবো? তো সেগুলো ছাড়া মোটামুটি সবকিছুই হচ্ছে গিয়ে রেকর্ডেড ভার্সন দেওয়া আছে। ইভেন আমি আজকে যেটা করব, আমার আগের সেমিস্টারে যেখানে আমি কম্পারেটিভ নিয়েছি, ওখানে কয়েকটা রেকর্ডেড ভার্সন আপনাদের সাথে শেয়ার করবো, জাস্ট একই টপিকটা আর একটু ভালোভাবে লার্ন করার জন্য এইটা। এছাড়া আমাদের বুক যেটা হচ্ছে গিয়ে আমরা যে বইগুলো ফলো করছি, সেই বইয়ের আমার কাছে পিডিএফ থাকলে পিডিএফ দিচ্ছি। এছাড়া আমরা গুগল বুকস এর একটা কপি দিয়েছি, এখানে ক্লিক করলেই আপনারা হচ্ছেন গুগল বুকস এ চলে যাবেন। যেমন দেখেন আমি এখন ওপেন করলাম, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গুগল বুকস এর কপিতে গেছে। আগে এটার চ্যাপ্টার গুলো সব ওপেন ছিল না, এখন আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর ওপেন করা আছে। যেমন আমরা এখন চ্যাপ্টার যেটা পড়ছি, চ্যাপ্টার 9, রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল এন্ড স্টেট। দেখেন আমি জাস্ট এখান থেকে একদম ফ্রন্ট পেজ থেকে এটাকে ওপেন করলাম এবং সেখানে কিন্তু আমি চলে গেলাম, এবং প্রত্যেকটা, সরি, এখানে হচ্ছে কি এভাবে, আচ্ছা এত ফাস্ট যাওয়া দরকার নেই, আমি চ্যাপ্টার 9-এ গেলাম। তো চ্যাপ্টার 9-এ এখানে প্রত্যেকটা পেজ হচ্ছে ওপেন। আমার যদি মনে হয় আমি একটা একটা করে পেজে যাব, সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু সুন্দরভাবে আমাকে অপশন দেওয়া আছে, তাতে এখান থেকেই সুন্দরভাবে এটা স্টাডি করে নিতে পারবেন। জাস্ট এটা ডাউনলোড করার জন্য, যেহেতু এটা গুগল বুকস আছে, এতটুকু। এছাড়া সবকিছু এখানে ওপেন আছে। যেমন আজকে আমরা পড়বো হচ্ছে সাম সিগনিফিকেন্ট ইস্যুস অ্যাবাউট রাইটস, এটাও কিন্তু আমরা এখান থেকেই পড়বো। তো তারপরে যদি কোনো চ্যাপ্টার আমার এখানে মিসিং থাকে, যেমন আমি এখানে খুঁজে দেখবো যে আমার যেমন চ্যাপ্টার 13 এর পর আমাকে যেতে হবে, এটা যদিও আছে, তারপর আমি একটু দেখবো যে ফর্মস অফ গভর্নমেন্টের এই জায়গাটাতে। তো এই জায়গায় যদি দেখি যে প্রপারলি নাই, আমি ওগুলার আবার আমার কাছে পিডিএফ আছে, আমি পিডিএফ গুলো আপনাদের সাথে শেয়ার করে দিই। তো মোটামুটি আমার গুগল বুকস এর লিংক আছে, ওখান থেকে লিংকটা জাস্ট ওপেন করে আমাকে বারবার যেতে হবে, এতটুকুই। এছাড়া সবকিছু কিন্তু আমার কাছে অ্যাভেলেবল। ক্লাস রেকর্ডিং এর জন্য ক্লাস রেকর্ডিং এর লিংক যেহেতু দেওয়া আছে, আপনি যদি ইউটিউব থেকে নাও পান, এখান থেকে জাস্ট লিংকে ক্রিয়েট করলে আপনি লিংক ওয়াইজ এটাকে ওপেন হিসেবে পাবেন। আপনি গুগলে এটা, সরি, ইউটিউবে এটা অপশনই থাকে ডাউনলোড অপশন, আপনি ওখানে ডাউনলোড করে রাখেন যখন আপনার ওয়াইফাই কানেকশন বেটার থাকে, অথবা সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে এটা দেখে নেবেন। এবং আপনাদের জন্য আলাদা প্লে লিস্ট ওখানে আবার ক্রিয়েট করা আছে, তো সবগুলো ভিডিও দেখবেন যে একটা পর একটা প্লে হতে থাকবে, আপনি ওখান থেকে পাবেন। তো আই হোপ কোনো প্রবলেম নাই। তারপরও যদি ইফ ইউ ফেস এনি কাইন্ড অফ প্রবলেম, আপনি গুগল ক্লাসরুমে কাইন্ডলি পোস্ট করবেন। সেই ক্ষেত্রে আমার যেটা হবে যে, এই যে যেমন আপনাদের সিআর পোস্ট করেছে, আপনিও পোস্ট করতে পারেন। আপনারা কেন করেন আমি জানি না, যদি প্রবলেম হয় অবশ্যই এই যে যেমন মনোনয়ন করেছে, তো এরকম মানে আপনার কোনো প্রবলেম হলে আপনারা গুগল ক্লাসরুমে পোস্ট করবেন, সো দ্যাট আমি এটা কিন্তু চেক করতে পারবো। আমি এটা প্রত্যেকটা ক্লাসেই বলি, আমার আমার জন্য এটা বেশি কনভিনিয়েন্ট হয়। এটা আমাদের জন্য কনভিনিয়েন্ট হয়, তো সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা ওটা পাই।
তো এই গেল বিষয়টা। কালকে তাহলে আমাদের আচ্ছা, অ্যাডভান্স ক্লাসে যদি কারোরই এন্টারপ্রেনারশিপ এর প্রোগ্রামটা থাকে তাহলে আপনি অবশ্যই ওখানে যাবেন। আমি ওটা বলবো কারণ ওই প্রোগ্রামটা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে জাস্ট আমার ক্লাসে জয়েন করে একটু কমেন্ট করে যাবেন যে আপনার ওইখানে প্রোগ্রামটা আছে। আমার যেহেতু আপনাকে কালকে একটা লিংক দিতে হবে, বিকজ আমার তো ক্লাস হচ্ছে গিয়ে আপনার রুটিন ওয়াইজ হচ্ছে দেওয়া। তো এই জন্য আমি একটা লিঙ্ক জেনারেট করে দিব। তো সেই লিঙ্কে এসে জাস্ট হচ্ছে গিয়ে আপনি জানাবেন যে আপনি কখন হচ্ছে গিয়ে এন্টারপ্রেনারশিপ এর প্রোগ্রামে আছেন, তাহলে আপনার ইয়েটা হচ্ছে গিয়ে করে দেব। আপনাকে যেটাকে বলা যায় যে অ্যাডজাস্ট করে দিব। ওকে, সো আজকের ক্লাসে চলে যাই। আজকের ক্লাসে হচ্ছে গিয়ে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে আমরা চ্যাপ্টার 9 এ যেটা ছিলেন যে রিলেশনশিপ বিটুইন দ্য স্টেট এন্ড ইন্ডিভিজুয়াল, ওটাতেই আছি। অলমোস্ট আমরা চ্যাপ্টারটা শেষ করে আসছি। আমাদের একটা টপিক বাদ আছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা আজকের পরের টপিকে চলে যাব, which is about the forms of government। এবং ফর্মস অফ গভর্নমেন্ট এর মধ্যে আমি এটার জন্য আবার একটা স্লাইড আপনাদের সাথে শেয়ার করব। এবং ওইটার চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 13 আমাদের রেফারেন্স বুকের। স্পেশালি আমরা হচ্ছে গিয়ে মিডের আগে যেটা শেষ করি, মোনার্কি এন্ড ডিক্টেটরশিপ, অতটুকু পর্যন্ত আমরা শেষ করে যাব। মানে একনায়কতন্ত্র, এবং সেটা একনায়কতন্ত্রের সাথে একইভাবে হচ্ছে গিয়ে আপনার গণতন্ত্রের একটা মিল আছে। তো ওটা আমরা হচ্ছে গিয়ে ভুল বলছি, একনায়কতন্ত্রের সাথে হচ্ছে রাজতন্ত্রের কিছুটা মিল আছে। তো দুটাকে কম্পাইল করে আমরা একটা ফর্মের মধ্যে নিয়ে এসে স্টাডি করে থাকি। তো ওটা আমরা শেষ করবো ইনশাল্লাহ মিডের আগে। না শেষ করতে পারলে যতটুকু শেষ করবো ওটার উপরে এক্সাম হবে। বিকজ অলরেডি আমরা 3টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, আজকে চ্যাপ্টার 4 টাচ করবো। সো যদি যতটুকু কমপ্লিট করতে পারি, দ্যাট উড বি ওকে ফর আস। সো আমরা যেটাতে ছিলাম, দ্যাট ইজ সাম ইম্পর্টেন্ট সিভিল রাইটস। এটার উপর অলরেডি আপনারা এক্সামও দিয়ে ফেলেছেন। আমরা মানে আমাদের রাইটসটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একদমই ল, রুলস এন্ড রেগুলেশনের উপর বেসিস করে যেটা রুলস থাকবে, those are legal rights, and which doesn't have any kind of rules, that means you are going to enjoy that from your ethical point of view. So those are called moral rights, and which are maintained by the rules and regulation by a state, that's called legal rights. So from legal rights, it's actually two types. One is civil rights, another one is political rights. Civil rights means nagorik odhikar. That means as a citizen, the rights you're going to enjoy, or the rights you're going to enjoy to fulfill your social life, it's called civil rights. So আমরা এখানে অনেকগুলো civil rights সম্পর্কে পড়েছি। Like right to life, right to security, liberty, work, right to education, right to property, all are related with our social life. মানে as a social being, আমরা যে সোশ্যাল এনিমেল বলছি নিজেদেরকে, এই সোশ্যাল এনিমেল হিসেবে যে রাইটস গুলো আমার এনজয় করতেই হয়, যেগুলো ছাড়া আমি হচ্ছে গিয়ে পারফেক্টলি আমার লাইফটাকে লিড করতে পারছি না, সেগুলোকে আমরা হচ্ছে গিয়ে সিভিল রাইটস বলছিলাম। সো সেগুলোকে হচ্ছে আমরা সিভিল রাইটস বলছিলাম, এবং ওখান থেকে আমরা এই রাইটস গুলো পেয়েছি। এরপরে আমরা যেটা পড়বো, দ্যাট ইজ আরেক ধরনের রাইটস ছিল, দ্যাটস কল পলিটিক্যাল রাইটস। এগুলো খুব মজার, এই পলিটিক্যাল রাইটস গুলো আবার আমার কাছে খুব ভালো লাগে। সো দিস ইজ কল মানে রাজনৈতিক অধিকার। এখন আপনার মনেই হতে পারে যে রাজনৈতিক অধিকার একটু খটকা লাগতে পারে পয়েন্টটা থেকে। এখানে একটু ক্লিয়ারলি বলি, রাজনৈতিক অধিকার এখানে আসলে বোঝাচ্ছে যেটা, যে অ্যাজ এ সিটিজেন আপনার কিছু মানে রাজনৈতিক মানে পলিটিক্যাল কিছু রাইটস আপনি এনজয় করবেন। এখানে আপনাকে যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এ ইনভলভ হতে হবে তা না, এটা নরমালি আপনি এনজয় করবেন। এটার জন্য আপনাকে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এ ইনভলভ হতে হবে না। সেগুলোকে আমরা বলছি হচ্ছে গিয়ে আপনার পলিটিক্যাল রাইটস। অর্থাৎ এটার জন্য যে আপনাকে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করতে হবে বা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকতে হবে বা মাঠে ঘাটে পলিটিক্স করতে হবে, আমরা যেটা বুঝি এরকম কিছু হবে না। জাস্ট অ্যাজ এ সিটিজেন আপনি এই রাইটস গুলো পাবেন। একটু রাইটস গুলো একটু চোখ বুলিয়ে দেখি, তারপরে হচ্ছে আমি যাচ্ছি। আচ্ছা, তো সফল আমাকে বলেন প্রথম রাইটসটা কি লিখেছেন? সফলকে শুনতে পাচ্ছেন? ম্যাম আমি বলি, জি বলেন। রাইট টু ভোট। আচ্ছা, রাইট টু ভোট নিয়ে যিনি বলেন না কেন, কি মনে হচ্ছে আসলে কি এটা বলতে কি বোঝাচ্ছে? মানে ম্যাম মানে ভোটের মানে যেন সঠিক ভোটটা পড়ে। এক্স্যাক্টলি, মানে সঠিক আর আর কেউ কিছু অ্যাড করতে চান? রাইট টু ভোট আমরা আসলে অনেকেই বুঝতে পারার কথা, রাইট গুলো নামগুলো এইভাবে দেওয়া। আর কেউ কিছু বলতে চান যে রাইট টু ভোট দিয়ে আসলে কি বোঝাচ্ছে? ম্যাম যেটা মানে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা মানে না, দেখা গেছে আমার যেটা ইচ্ছা আমি যে ভোটটা দিতে চাই সেই ভোটটা, এরকম। আচ্ছা, সফল কিছু বলতে চান?
সফল কিছু অ্যাড করবেন? আচ্ছা, মাইক্রোফোন আনমিউট আছে। সফল কি শুনতে পাচ্ছেন? ওকে, এনিওয়ান এলস? বেলায়েত কিছু বলবেন? জি ম্যাম, রাইট টু ভোট বলতে আমরা বুঝতেছি ম্যাম এখানে আমাদের ভোট দেওয়ার যে একটা অধিকার, আমরা পলিটিক্যাল বিষয় না থাকলেও আমরা যখন নাগরিক, আমরা ওই হিসেবে আমরা এখানে ভোট দেওয়ার একটা অধিকার থাকে, এটাকেই বোঝাচ্ছে ম্যাম। প্রত্যেকটা নাগরিকের একটা ভোট দেওয়ার অধিকার আছে। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্ট একটু শুনতে যাচ্ছি। মানে আমি এটা বায়াস হিসেবে বলছি না, মানে প্রত্যেক নাগরিক, এই ওয়ার্ডটা আমি আসলে আসতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে যেটা ব্যাপার এখানে আমরা আসলে মেইনলি ফোকাস করছি সেটা হলো যে আমার ধরেন সাপোজ বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। এখানে আমি দেখব না যে হুইচ ক্লাস ইউর বিলং, হোয়াটস ইউর রিলিজিয়ন, হোয়াটস ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, হোয়াট এভার ইউ আর, just I will go through that you are a Bangladeshi citizen or not, and do you pass the age bar, that is 18 years. যখনই দেখা যাবে যে 18 years পাস করে গেছেন, এজ বারটা পার হয়ে গেছে, দেন ইউ হ্যাভ দ্য রাইট টু ভোট। অর্থাৎ ভোটাদানের অধিকারটা যেটাকে বলা হচ্ছে যে এখানে আমি একটা এজ লিমিট পার করলেই একটা দেশের অ্যাজ এ সিটিজেন আমার এই অধিকার থাকবে, এবং এই অধিকারের সাথে আপনার ফ্যামিলি স্ট্যাটাস, আপনার কোনো কিছু দিয়ে আমি আপনাকে এখানে বার করতে পারবো না যে না ও স্কুল গোয়িং না, মানে জীবনে কখনো ধরেন স্কুল গোয়িংই না, তারপর সে ভোট যে ভ্যালুটা পাবে, ধরেন যিনি পিএইচডি হোল্ডার সেও যদি ভোট দেয় তার ভোটের ভ্যালুও সেম। অর্থাৎ আপনি যখন ভোট দিতে যাবেন, একজন মানে যিনি, যাকে আমি বলছি নিরক্ষর, তার ভোটের যে ভ্যালু, আমি যদি আমাদের কনস্টিটিউশন ওয়াইজও যাই, এটা তো মানে কনস্টিটিউশনের রিটেন, এই জন্য বলছি সেই ভ্যালু, এবং যিনি হচ্ছেন কি সর্বোচ্চ ডিগ্রি অধিকারী ধরেন বাংলাদেশের বেসিসে, তার ভোটের ভ্যালুটাও কিন্তু আমরা সেমই পাবো। এটাকে আমরা রাইট টু ভোট বলছি। এবং এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে ভোটটা আপনার ইচ্ছে। অর্থাৎ আমরা অনেক সময় ভোট দানের সময় এই জিনিসটা খুব ফেস করে থাকি যে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে, স্পেশালি উই আর ইনফ্লুয়েন্স বাই আওয়ার সারাউন্ডিংস, আওয়ার ফ্যামিলি পলিটিক্যাল ভিউ, সাম অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো দিয়ে আপনাকে কিন্তু ইনফ্লুয়েন্স করা যাবে না। অর্থাৎ আপনার যাকে, ওই যে বলে না আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিব, বিষয়টা এরকম। আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিতে পারেন, আপনি সেটা কাউকে নাও দিতে পারেন, না ভোটেরও একটা সময় ছিল অপশন। So it's totally up to you whom you're going to vote. So it's এইটাকে বলছে হচ্ছে কি right to vote. That means as a citizen after completing the age bar you have the right to vote. It doesn't mean we can bar you according to your family status, your wealth condition or your educational background. The second thing is right to be elected. কেউ কি বলতে পারবেন এটা কি বোঝাচ্ছে? Anyone? কোশ্চেনটা আরেকবার। রাইট টু বি ইলেক্টেড মানে এই কথাটা বলতে আমরা কি বুঝতে পারছি? ম্যাম এই কথার বুঝতে হচ্ছে যে আমরা প্রত্যেককেই ভোটের মাধ্যমে অংশগ্রহণ করে একজন নির্বাচিত প্রার্থীর অধিকার রাখতে পারি। আমরা জনগণের ভোট থেকে, জনগণের ভোটের মাধ্যমে ম্যাম আমরা প্রতিনিধিত্ব অর্জন করার আমাদের অধিকার আছে। আচ্ছা, রিফাত ফাতিমা কিছু বলতে চান? রাইট টু বি ইলেক্টেড বলতে কি বোঝাচ্ছে? কথাগুলো কিন্তু সোজা ভাষায় লেখা, সো পারার কথা, এই জন্য বলছি। না ম্যাম। আচ্ছা, শরীফ কিছু বলতে পারবেন? শরীফ কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, জি ম্যাম। শরীফ কিছু বলতে পারবেন? ম্যাম নির্বাচনের অধিকার। আচ্ছা, এটা মনে হয় বেলায়েত বলেছেন। উনি বলছিলেন যে ম্যাডাম আমি যদি আমি যদি ভোটে অংশগ্রহণ করি এবং হচ্ছে গিয়ে আমার ভোটে অংশগ্রহণ করার অধিকার আছে, অর্থাৎ যদি আমি নির্বাচিত হই তাহলে আমি আসবো। তো বিষয়টা অনেকটা এরকম। অর্থাৎ আপনার যদি কিছু কন্ডিশন থাকবে, এখানে আবার একটু কন্ডিশনের বিষয় আছে। ইলেক্টেড হওয়ার জন্য, মানে প্রার্থী হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। যেমন বাংলাদেশের বেসিসে বলি, আপনার নামে যদি কোনো ফৌজদারি আইন মানে মামলা থাকে এবং সেই মামলায় যদি আপনি সাজাপ্রাপ্ত আসামি হন, তাহলে আপনি আসলে নির্বাচনে কোনো প্রার্থী হতে পারবেন না। এটা হচ্ছে বাংলাদেশের রুলস ওয়াইজ। অর্থাৎ আপনি একজন ক্রিমিনাল, তা আপনাকে কেন মানে ইলেকশনের সুযোগ দেওয়া হবে, বিষয়টা অনেকটা এরকম। এছাড়া তেমন কোনো কঠিন বার নাই। তো
এরকম যদি আপনি যদি কন্ডিশন গুলো ফুলফিল করেন এবং ডেফিনেটলি আপনাকে বাংলাদেশের সিটিজেন হতে হবে, আপনাকে ভোটার হতে হবে, অর্থাৎ আপনাকে 18 বছরের ঊর্ধ্বে হতে হবে এরকম, এবং আপনার নামে কোনো লিগ্যালি কোনো মামলা থাকবে না, এরকম একটা বিষয় যখন থাকবে, এটাকে আমরা বলি এইটুকু কন্ডিশন ফুলফিল করলে ইউ হ্যাভ দ্য রাইট টু বি ইলেক্টেড। দ্যাট মিনস ইউ হ্যাভ দ্য রাইট টু পার্টিসিপেট অন দ্য ইলেকশন প্রসেস ফর এভার ইলেকশন ইট ইজ। আপনার যদি মনে হয় যে আপনি প্রেসিডেন্ট হওয়ার জন্য হচ্ছে গিয়ে ওই ভোটে দাঁড়াবেন, আপনি সেটাও করতে পারেন। আহ সেটা হচ্ছে গিয়ে আপনি ওখানেও দাঁড়াতে পারবেন, বাট ওই যে কন্ডিশন গুলো ফুলফিল। যেমন বাংলাদেশে প্রেসিডেন্ট হতে গেলে এইজ বার হচ্ছে 26 ইয়ার্স, আপনি 25 ইয়ার্স মোস্ট প্রবাবলি 25 ইয়ার্স হতে হবে, আপনার নামে কোনো মামলা থাকা যাবে না, মামলায় সাজাপ্রাপ্ত আসামি হতে পারবেন না, এরকম কিছু কন্ডিশন আছে, ওগুলো ফুলফিল করে আপনি চাইলে প্রেসিডেন্ট হওয়ার জন্য আপনি নমিনেশন পেপার নিতে পারেন। এখন দেন আপনি ইলেক্টেড হবেন কি হবেন না সেটা ওই ভোটারদের উপর ডিপেন্ড করছে, কিন্তু ইউ হ্যাভ দ্য রাইট টু পার্টিসিপেট অন দ্য ইলেকশন প্রসেস, এবং এটা সবার জন্য সমান। এখন সাপোজ একজন ইলেকশনে দাঁড়ালো যিনি কিনা ধরেন সংখ্যালঘু, অর্থাৎ অন্য ধর্মাবলম্বী, বা যাদেরকে বাংলাদেশের বেসিসে আমরা বলতে পারি যে তাদের এই রিলিজিয়নের পার্সন অনেক কম আছে, এই কারণে তাকে কিন্তু আপনি একটা বার দিয়ে তাকে আপনি নির্বাচনে অংশগ্রহণ থেকে আটকাতে পারবেন না। বা সে যদি ট্রাইবাল হয়, অর্থাৎ বাঙালি না, মানে অন্য আহ, আহ, গোত্রের হয়, সেটাতে আপনি তাকে আটকাতে পারবেন না। এই ধরনের কোনো কন্ডিশন আমাদের কিন্তু নাই। তো বাংলাদেশের কনস্টিটিউশন ওয়াইজ রাইট টু বি ইলেক্টেড মিনস আমি ওই বার গুলো, যেমন এটা একটু রাইট টু ভোটের থেকে একটু ডিফারেন্স হবে এখানে, কন্ডিশন গুলো ওই কন্ডিশন গুলো ফুলফিল করে ফেলতে পারলেই আই হ্যাভ দ্য রাইট টু পার্টিসিপেট অন দ্য ইলেকশন। যেমন রাইট টু ভোটের জন্য কিন্তু আপনি যদি ইভেন জেলখানার আসামি তারাও কিন্তু ভোটার, তারাও ভোট দিতে পারবে, এখানে তাদের মানে ইয়া নাই, বার নাই। কিন্তু ইলেকশনে দাঁড়াতে গেলে ওইটা তখন দেখতে হবে যে তার এগেনস্টে কোনো মামলায় যদি সাজাপ্রাপ্ত আসামি উনি হন, তাহলে হি ডাজন্ট হ্যাভ দ্য রাইট টু বি ইলেক্টেড। এটা থার্ড, যেটা নিয়ে আমার একটা কোশ্চেন ছিল, এটা পড়ার পর আমি এটা জেনেছি, দ্যাট ইজ রাইট টু পাবলিক অফিসার। আমার এই যে কিছুদিন আগে বিসিএস পরীক্ষা হলো, এবার বলতে পারবেন এইবার বিসিএস পরীক্ষায় অ্যাপ্লিকেন্ট কতজন ছিল? বলতে পারি না ম্যাম। প্রায় 4 লাখ 4.5 লাখের মতো অ্যাপ্লিকেন্ট ছিল, 2000 পোস্টের জন্য 4.5 লাখ অ্যাপ্লিকেন্ট ছিল। তো এত কেন? এটা যদি খুঁজতে যান দেখবে যে বিসিএস এ আপনার মানে কন্ডিশন, মানে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য যে আপনার যে মানে যেটাকে বলা যায় যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, ইটস ভেরি পুয়ার। Like if you are graduation from where, public, private, national university, মানে জাস্ট একটা ডিগ্রি কোর্স থাকলেই হলো, যেটাকে আমরা বলি 4 বছরের একটা কোর্স। সেখানে আপনি 4 বছরে 10টা ব্যাকলগ খান, অথবা হচ্ছে কি কোনো মতে পাস করেছেন, ইট ডাজন্ট ম্যাটার। জাস্ট আপনি যদি 4 বছরের একটা গ্রাজুয়েট মানে 4 বছরের কোর্সটা করা থাকে, মানে গ্রাজুয়েশন করা থাকে, যে কোনো সাবজেক্টের আপনি হতে পারেন। আপনি আর্কিওলজি থেকেও পাশ করতে পারেন, আবার আপনি সিএসসি থেকেও পাশ করতে পারেন, বিবিএ হোল্ডারও হতে পারেন, আপনি ইকোনমিক্স গ্রাজুয়েটও হতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। আপনি কোন সাবজেক্ট, বাংলার উপর আসতে পারেন, হিস্ট্রিতে পড়ে আসতে পারেন, যে কোনো সাবজেক্টে যদি আপনার 4 বছরের গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে এবং আপনার সিজিপিএ যদি 2.5 আপ হয়, মোস্ট প্রবাবলি এটা 2.5 এরও নিচে, তারপর আমি এটা লোয়ার লিমিট হিসেবে 2.5 বললাম, মানে থার্ড ডিভিশন যদি না থাকে, এটাই হলো কথা। এখন থার্ড মানে ওভারঅল মিলায় থার্ড ডিভিশন যদি না হয়, এখন আপনি কোনো সেমিস্টারে ধরেন 2.5 বিলো 2.5 পেয়েছেন, এটা সমস্যা না, কিন্তু ওভারঅল যদি 2.5 আপ হয়, দেন ইউ আর এলিজিবল ফর দ্য বিসিএস এক্সাম। এখন আমার এটা এখানে এবং সরকারি যে কোনো চাকরির পরীক্ষায় দেখবেন যে চাকরির শিক্ষাগত যোগ্যতাটা এরকমই দেওয়া হয়, যে বলে যে কোনো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে লেখা থাকে যে বিশ্ববিদ্যালয় কলেজ বলে, আসলে এটা বিশ্ববিদ্যালয় মানে বলে কলেজ থেকে আপনার অনার্স মানে স্নাতক সম্মান অথবা ডিগ্রি কোর্সে যদি আপনি 4 বছরের থাকে, আপনি তাহলে হচ্ছেন গিয়ে এলিজেবল ওই পরীক্ষাগুলো দেওয়ার। বাংলাদেশ ব্যাংকেরও যে পরীক্ষাগুলো, আমি এগুলো সর্বোচ্চ পরীক্ষাগুলো বোঝানোর জন্য বলছি, মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো হয়, দেখবেন যে সেখানে এই এন্ট্রি মানে এই মানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন যেটা, যে সেটা খুবই পুয়ার। কিন্তু আপনি একটা প্রাইভেট ব্যাংকে বাংলাদেশে পরীক্ষা দিতে চান, দেখবেন ওখানে সাবজেক্ট মেনশন করা থাকে, ক্ষেত্র বিশিষ্ট ইউনিভার্সিটি মেনশন করা থাকে, দেন দে আর শর্ট লিস্টেড করে অনেকবার দেয়। একটা প্রাইভেট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার হিসেবে অ্যাপ্লাই করতে, যে ওরে আল্লাহ রে, যে পরিমাণ কন্ডিশন থাকে, সিজিপি এর বার থেকে, ইউনিভার্সিটির বার থাকে, শর্ট লিস্টেড করে অনেক কিছু থাকে।
কিন্তু এই আমি এখন একটা পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাই, খুব পুয়ার ওদের একটা আপনাদের একটা হচ্ছে গিয়ে এন্ট্রি লিমিট থাকে এবং কন্ডিশন গুলো খুবই মানে শিথিলযোগ্য, যেটাকে বলা যায় যে মোস্ট ম্যাক্সিমাম কেসে আপনি এটা অ্যাচিভ করতে পারেন, এরকম থাকে। কেন? কারণটা হচ্ছে কি, ইউ হ্যাভ দ্য রাইট টু বি পাবলিক অফিসার। অর্থাৎ সরকারি যে আমরা ৩টা পার্ট দেখেছিলাম না, এক্সিকিউটিভ, লেজিসলেচার এন্ড জুডিশিয়ারি। এক্সিকিউটিভ পার্ট যেটাকে আমরা বলছি অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে ঢোকার জন্য ইউ হ্যাভ দ্য রাইট। তো ওইটাতে ঢোকার জন্য তো সবাইকে এটা এন্ট্রি দেয়, তো শিক্ষাগত যোগ্যতা ছাড়া তো দেওয়া যায় না। তো শিক্ষাগত যোগ্যতার এই কারণে লিমিটটা খুবই মিনিমাম লেভেলে দেওয়া, যাতে সবাই এটা অ্যাচিভ করতে পারে। বুঝাতে পেরেছি? এই কারণে দেখবেন যে বিসিএস এর এন্ট্রি লিমিট খুবই কম, এবং দেখবেন যে বিসিএস এ কিন্তু দেখা যায় যে খুব ভালো ইউনিভার্সিটি, খুব ভালো সাবজেক্ট থেকে পাশ করা স্টুডেন্টরা কিন্তু চান্স পায় না। দেখা যায় যে খুব গড়পড়তা একটা সাবজেক্ট থেকে পাশ করা এবং হচ্ছে গিয়ে খুব অল্প সিজিপিএ ধারী স্টুডেন্টই সুযোগ পায়। আমি বুঝি না আপনাদের মধ্যে এখনো বিসিএস নিয়ে ইন্টারেস্ট আমি দেখি না, গ্রিনে আমি বা আমার প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে দেখি না, বাট আপনাদের অনেক সুযোগ আছে। মানে এখানে এন্ট্রি লেভেল তো সবার জন্য ইকুয়াল। ওখানে দেখবেন না যে আপনি গ্রিন ইউনিভার্সিটি থেকে পাশ করা না জাহাঙ্গীরনগর থেকে পাশ করা, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, এগুলো কিছু দেখবে না। দেখবে যে আপনি ভালো করেছেন কিনা, এক্সামে ভালো করলে, কম্পিটিশন আসতে পারলে আপনিও হতে পারেন। বলা যায় না আপনাদের মধ্যে ভবিষ্যৎ বাংলাদেশের ম্যাজিস্ট্রেট লুকিয়ে আছে। জাস্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই এন্ড ইউ হ্যাভ টু ট্রাই। যে প্রসেস আছে সেই প্রসেসের চেষ্টা করতে। এবং আরো আসি, বিসিএস পরীক্ষার যে এক্সাম এটা প্রসেস, এটার জন্য আপনাকে বিশাল মেধাবী কোনো স্টুডেন্ট হতে হবে না। দেখবেন যে খুবই ইজি প্রসেস। কোশ্চেন গুলো যেগুলো হয় এগুলো মোর অ্যান্ড লেস হচ্ছে গিয়ে একটা এভারেজ স্টুডেন্ট রেগুলার বেসিসে পড়াশোনা করলেই, আমি বলবো বিলো দেন এভারেজ স্টুডেন্ট রেগুলার বেসিসে একটু পড়াশোনা করলে এগুলা জন্য, এটার জন্য তাকে গ্রাজুয়েটও হতে হবে না, বাই দ্য ওয়ে। মানে এত জি ম্যাম। খুব যে ভালো স্টুডেন্ট হয়ে যে এক্সাম দিতে হবে তা না, এটাই আমি বলতে চাচ্ছিলাম। আমার ক্লাসে যারা হচ্ছে বিসিএস ক্যাডার হয়েছে কেউই টপ 10 স্টুডেন্টের মধ্যেও ছিল না। আমি বলছি না ওরা খারাপ স্টুডেন্ট, আমি জাস্ট বলছি তাদের মানে রেজাল্টের অবস্থা মোটামুটি একটা রেজাল্ট নিয়ে তারা কিন্তু বের হয়েছে, বাট দেয়ার বিসিএস ক্যাডার। এখন ওর সিজিপি আমার থেকে পুয়ার হইতে পারে, কিন্তু ও তো এখন ম্যাজিস্ট্রেট, আমার ক্লাসমেটই আছে, আপনার এসপি, তার সিজিপি অনেক পুয়ার, তো সে তো এএসপি। এখন হচ্ছে এটাই বিষয়। তো জি ম্যাম। এইটা আপনার উপর ডিপেন্ড করে যে মানে আপনার উপর ডিপেন্ড করে বলতে বুঝেছি একটা মিনিমাম সিজিপিএ নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটার রিজনটাই হচ্ছে এটা, বিকজ ইউ হ্যাভ দ্য রাইট টু বি পাবলিক অফিসার। এখন আপনি সেই কম্পিটিশনে যদি ভালো করেন, আপনার মিনিমাম সিজিপিএ নিয়ে আপনি একজন ম্যাজিস্ট্রেট বা এএসপি বা সেক্রেটারি আপনি হতে পারবেন। একদম ডিরেক্টলি সেক্রেটারি হওয়া যায়, যেটাকে বলা হয় যে ফরেন ক্যাডার, যেটা এগুলো আপনি সবই হতে পারবেন। সো ইউ হ্যাভ দ্যাট রাইট। এবং এই যে আমার প্রশ্নটা ছিল, আমি যখন এটা জানলাম তখন আমি বুঝতে পারলাম যে আচ্ছা এই কারণে বারটা এত ছোট। সো ইউ হ্যাভ দ্য রাইট টু বি পাবলিক অফিসার। এখানেও আপনাকে আমি যে বললাম যে কোনো এখানে বার দিতে পারবো না। তো এখানে যেহেতু পাবলিক অফিসার হতে গেলে একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগে, সেই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাটা আপনার থাকলে ইউ হ্যাভ দ্য রাইট টু বি পাবলিক অফিসার। এবং আমি আরেকটা কথা আজকের ক্লাসে এই জন্যই বলছি এই কথাটা বারবার, যে এই এক্সাম গুলোতে আসলেই যদি পড়ে এক্সাম দেন আপনার পক্ষে হওয়া পসিবল। এবং আপনি যদি একবার বিসিএস এর জন্য সিরিয়াসলি প্রিপারেশন নেন, আমি বলবো যে বিসিএস না হলেও দেখা যাবে যে যেটাকে আমরা বলি নন ক্যাডার বা মন্ত্রণালয়ের যে জব গুলো, এগুলো একটা না একটা আপনার হয়ে যাবে। আমি এটা আমার দেখা। এখন আসলে আমরা ট্রাই করি না সিরিয়াসলি। এখন আপনার কথা হচ্ছে কি, আপনি বলতে পারেন ম্যাডাম এই যে বললেন 4.5 লাখ পরীক্ষা দিয়েছে, এর মধ্যে কিভাবে আমি 2000 জনের মধ্যে আসবো? 2000 না, এটা আরো একটু বেশি ধরেন, এটা সংখ্যা ছিল ধরেন 5000 নিবে, এখন আসি কিভাবে আসবেন সেটা বলে দিচ্ছি। এই যে 4.5 লাখ পরীক্ষা দিচ্ছে, 4.5 লাখের মধ্যে আই এম সরি টু সে 3.5 লাখই হচ্ছে মানে জাস্ট দেওয়ার জন্য দেয়। বুঝতে পেরেছেন? জি মানে ম্যাম। দিলাম, ট্রাই করলাম, যদি হয়, দিতে বিলিভ মি হবে এই জন্য। এরকম। আমি একবার দিয়েছি, এই জন্য আমি জানি না। আমি তো আমার ফ্রেন্ডদের পাল্লায় পড়ে দিতেই হবে, ওরা সব দিচ্ছে আমি দিচ্ছি না। এটা 35তম বিসিএস ছিল, হ্যাঁ ওটা ওদের ফার্স্ট বিসিএস ছিল, তা আমি দিচ্ছি না, আমার ফ্রেন্ড এই দিবি না, এই শেষে আমি কি করলাম ওদের সাথে ইয়া করলাম, মানে অ্যাপ্লাই করলাম এবং দিতে গেলাম। এবং ওরা তখন ওই যে হলে থাকি তো,
তো আমি দেখতাম যে ওরা খুব পড়াশোনা করছে, আমি তো পড়াশোনা করি না। আমার রুমমেট ছিল তখন, ও গ্রিনের ফ্যাকাল্টি মেম্বার ছিল ট্রিপলিতে। ও আমাকে সবসময় বলে, আপু এই সবাই পড়ে, আপনি পড়েন না। পরে ওই ওদের পাল্লায় পড়ে লাস্ট 7 দিন আমি পড়াশোনা করেছি, মানে যেটাকে বলা যায় যে একটু পড়া, মানে এই পড়াতে কিছুই হবে না, কখনো হওয়ারই কথা না। আমি 7 দিন পড়াশোনা করে বিসিএস দিতে গেলাম। মজার বিষয় হচ্ছে কি, আমার বিসিএস হয় নাই, ট্রু, বাট এই 7 দিনের পড়াতে আমার যথেষ্ট পড়াশোনা হয়ে গিয়েছিল। এটার পরে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, এটা হচ্ছে নিবন্ধন। আমার ওই বিসিএস এর পড়াতে আমার নিবন্ধন হয়ে গেল, বাই দ্য ওয়ে। নিবন্ধনের জন্য পড়তে হয়, তো আমার কিন্তু শিক্ষক নিবন্ধনের পরীক্ষাটায় আমি সুন্দর মতো দিয়ে, মানে ওটা আমার কিন্তু করা আছে, ওটা আমার হয়ে গেছে। এবং আমি ফিল করি যে ওটা আমার হয়েছেই একমাত্র ওই যে আমি বিসিএস এর জন্য পড়েছিলাম। বিসিএস এর পড়াটা কিন্তু বৃথা যায় না, যতদিনই পড়েন না কেন এই পড়াটা কাজে লাগে। তো ওটাই আমি বলতে চাচ্ছি, একটু পড়লে হয়, তো চেষ্টা করেন। এখন গ্রিনে পড়ি না সরকারি বাংলা কলেজে পড়ি না ঢাকা ইউনিভার্সিটি, ইট ডাজন্ট ম্যাটার, আপনার প্যাশন আপনাকে এই জায়গায় নিয়ে যাবে। ওকে, দেন ফোর্থ যে রাইটটা বলছে, রাইট টু পিটিশন, অর্থাৎ কোনো কারণে যদি আপনার কোনো লিগ্যাল রাইটস ভায়োলেট হয়, সেটা সিভিল রাইটসও হতে পারে, সেটা পলিটিক্যাল রাইটসও হতে পারে, সেক্ষেত্রে আপনি জবাবদিহিতা চাওয়ার জন্য ইউ হ্যাভ দ্য রাইট টু পিটিশন, অর্থাৎ আপনি লিগ্যাল নোটিসের মাধ্যমে, অর্থাৎ আপনি এটাকে বলবো হচ্ছে গিয়ে আপনি বিচার বিভাগের মাধ্যমে আপনি পিটিশন, মানে কি বলা যায়, রিড করা, যেটাকে বলা যায় রিড করতে পারবেন, অর্থাৎ আপনি জানতে চাইতে পারেন। এক্ষেত্রে আপনি সরকারের এগেনস্টেও পিটিশন করতে পারেন। সো আপনি রিড করতে পারেন এবং আপনার সেই রাইটটা দেওয়া হচ্ছে। যেমন আমি ধরেন এখন যদি আমি মনে করি যে আমার রাইট টু বি ইলেক্টেড ভায়োলেট হচ্ছে, যদি এখানে হয় না, আমাদের দেশে যেটা সিস্টেম সেখানে আমি ডেফিনেটলি দাঁড়াতে, যদি আমি কোনো কারণে এটার থেকে বঞ্চিত হই, আমি কিন্তু পিটিশন করতে পারবো বা আমি কিন্তু গভর্নমেন্টের কাছে জবাবদিহি চেতে পারবো। এটাই হচ্ছে কি বলছে রাইট টু পিটিশন। আচ্ছা, দেন ফিফথ নাম্বারে বলছে হচ্ছে রাইট টু ক্রিটিসাইজিং দ্য গভর্নমেন্ট। ইয়েস, আপনারা কখনো কি এটা মনে হয় না যে আমরা এই যে গভর্নমেন্ট কিছু হলে গভর্নমেন্টের সমালোচনা করি, কেন কিছু বলে না গভর্নমেন্ট আমাদের? মনে হয় নাই কখনো? পারে না প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট একটা মানে একটা রুলস পাস করতে, যেখানে এরকম থাকবে যে কেউ গভর্নমেন্টের এগেইনস্টে একটা কথা বলতে পারবে না, যা খুশি তাই হবে? পারে কি না? জি ম্যাম পারে। তাহলে করে না কেন? হ্যাঁ জি ম্যাম, আমাদের রাইটস আছে ম্যাম। এটা আমাদের রাইট, এটা Yes, আমাদের ma'am. রাইট টু ক্রিটিসাইজ দ্য গভর্নমেন্ট। এবং আরো কথা বলে দিই, এটা কিন্তু আমি উল্টো পুল্টো কথা কিছু বলছি না, এটা আমাদের কনস্টিটিউশন থেকে এই রাইট গুলো এসেছে। সো ইউ হ্যাভ দ্যাট রাইট। এবং এখানে সমালোচনার কথাই একটা বার আছে, সেটা হচ্ছে গঠনমূলক সমালোচনা, অর্থাৎ এমন কথা থেকে বলতে হবে যেটা গভর্নমেন্ট করেছে এবং সেটা থেকে আপনি সেখানে সমালোচনা করলে সেখান থেকে গভর্নমেন্টের যেটাকে বলা যায় যে কারেকশন করার সুযোগ আছে, সেই ধরনের ক্রিটিসিজম ডেফিনেটলি আপনি করতে পারেন। এখন ধরেন সাপোজ গভর্নমেন্ট যেটা করেই নাই, ধরলাম যে আমি গভর্নমেন্ট বাংলাদেশের সব গ্যাস ইউএসএ কে দিয়ে দিচ্ছে, আমরা এই নিয়ে কমেন্ট করতে শুরু করে দিলাম, গভর্নমেন্ট এটা করে নাই, এই ধরনের কথা বলতে হয় না। অথবা কিন্তু আপনি এখানে কমেন্ট করতে পারবেন কোথায়, যখন গভর্নমেন্ট কোনো পলিসি নিয়েছে, যে পলিসিটা আপনি জানেন এবং জানেন যে এটা আমার দেশের জন্য আত্মা মরেছে, ওভারঅল দৃষ্টিভঙ্গিতে ভালো না, সেক্ষেত্রে আপনি কিন্তু কমেন্ট করতে হবে। এবং দেখবেন যে প্রত্যেকটারই কিন্তু পক্ষে বিপক্ষে অনেক কথা থাকে, যেমন গভর্নমেন্টের অনেক পলিসির এগেনস্টে আমরা কথা বলি, আবার অনেক পলিসি আমরা সাপোর্টও করে যাই। সো যেসব পলিসির এগেনস্টে কথা বলছি সেগুলো আমরা হচ্ছে গিয়ে আপনার এখানে আসতে পারে, আবার যেগুলোর এগেনস্টে চলে যাচ্ছি সেগুলো নিয়েও আমরা কিন্তু এখানে কথা বলতে আমরা কিন্তু কথা বলতে পারি। তো এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কোনটা চাচ্ছেন, সেটার উপরে হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে আপনার এই রাইট টু ক্রিটিসাইজিং দ্য গভর্নমেন্ট, অর্থাৎ আপনি গভর্নমেন্টকে গঠনমূলক, গভর্নমেন্টের এগেনস্টে আপনি গঠনমূলক সমালোচনা করতে পারবেন, এটাই হচ্ছে গিয়ে বিষয়। দেন হচ্ছে রাইট টু রেসিস্ট, মানে রেসিজমের শিকার হতে পারবেন না, অর্থাৎ আপনাকে ওই যে যেই কারণে আমি বলছিলাম যে যেই কারণে হচ্ছে গিয়ে আমরা যেটা হচ্ছিল যে আমি বারবারই বলছিলাম যে আমরা ইভেন বিসিএস এক্সাম নিয়ে বললাম যে যে কোনো গভর্নমেন্ট এক্সামে তার মানে গভর্নমেন্ট এক্সাম বলছে ভুল বললাম, যে কোনো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট হওয়ার জন্য বা হচ্ছে গিয়ে কোনো ক্ষেত্রে আমরা যখন হচ্ছে ইয়াতে যাচ্ছিলাম, ওটাকে কি বলে যে ইলেকশনে আমরা বা ভোটাদানের, এটার কোনো ক্ষেত্রে কিন্তু আমরা বার দেই নাই কোনো,
বার দেই নাই মিন্স হচ্ছে কোনোভাবেই আমরা এমন কিছু করি নাই যেটাতে আপনি কিনা মানে মনে হতে পারে যে আমি কোনো কারণে রেসিজমের শিকার হচ্ছে। এখানে রেসিজম বলতে বুঝাচ্ছে যে আপনার সাথে হচ্ছে গিয়ে আপনাকে মানে আপনাকে যেটাকে বলা যায় যে আপনাকে বঞ্চিত করা হচ্ছে, এই ধরনের একটা ফিলিং আপনার মধ্যে আসে। এই ধরনের কোনো কিছুই কিন্তু আমরা সেখানে দেই নাই। এটাকেই বলছি, মানে এই বারটা বোঝাচ্ছি। তো এইটা কিন্তু আপনার রাইট, অর্থাৎ আপনার এই রাইটটা আছে যে আপনি এই ধরনের বঞ্চিত হতে পারবেন না বা এমন কিছু কিন্তু আপনার হবে না, সেই সুযোগটা কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে। এটা কিন্তু এইটাই বলছে যে রাইট টু রেসিস্ট। আচ্ছা, এনফোর্সমেন্ট টু রাইট এখানে যেটা বোঝাচ্ছে যে আপনি লাইক আপনাকে কোনোভাবেই আমি বিয়া করতে পারবো না, অর্থাৎ কোনো রাইট চাপাই দিতে পারবো না। এখন ধরেন আপনার রাইট টু ওয়ার্ক আছে, এখন আপনার ইচ্ছা হলে আপনি কাজ করবেন, না হলে না করবেন, আমি আপনাকে চাপাই দিতে পারি না। রাইট টু রিলিজিয়ন, আপনি যে কোনো রিলিজিয়ন পালন করতে পারেন, আমি আপনাকে চাপাই দিতে পারবো না যে আপনাকে এই রিলিজিয়নই ফলো করতে হবে বা ওই রিলিজিয়নই ফলো করতে হবে, এরকম কোনো রাইটে আমি আপনাকে চাপাই দিতে পারবো না। বিষয়টা এরকম ভাবে যাবে, অর্থাৎ আপনার উপরে আমি কিন্তু ফোর্সফুলি আবার কিছু দিতে পারবো না। আপনি আপনার মতো থাকবেন, সেখানে আপনার যদি আপনি আপনার মতো থাকবেন, সেখানে যদি আপনার এটা ওকে হয় দেন ওকে, নাহলে নাই। কিন্তু আপনার উপরে আমি কোনো রাইট চাপাই দিতে পারবো না। দ্যাটস কল এনফোর্সমেন্ট টু রাইট। এই জায়গাটা এখানে আসছে। সো দিজ আর সাম পলিটিক্যাল রাইটস। লাস্টে হচ্ছে গিয়ে কনসেপ্ট অফ সিটিজেনশিপ, এটা একটা কথা ছিল। তাহলে সিটিজেনটা আসলে কি? সিটিজেন বলতে আসলে বলছে যে the full member of a state or country who are enjoying those rights and get the privilege from state, and আরেকটা কথা এখান থেকে আসবে, and they are actually obedient towards the state। আমি যে প্রিভিলেজ যে হচ্ছে, এটার জন্য আমি যেটা করব ফাইনালি সেটা হচ্ছে গিয়ে যে আমি কিন্তু আমার মানে আমি আমার স্টেটের কাছে ওবিডিয়েন্ট থাকবো। আমি আমার স্টেটের কাছে হচ্ছে গিয়ে ফাইনালি যেটাকে বলা যায় যে আমি আমার যে আনুগত্য বা আমি যে স্টেটের এগেনস্টে যাচ্ছি না বা আমার কোনো অ্যাক্টিভিটি যে স্টেটের এগেনস্টে যাচ্ছে না, সেটা কিন্তু আমি হচ্ছে গিয়ে আপনার এখান থেকে আমি আমার অ্যাক্টিভিটিসে সেটা হচ্ছে গিয়ে প্রকাশ পেতে হবে, এটাই বলতে চাচ্ছিলাম। তো এটা ছিল হচ্ছে কনসেপ্ট অফ সিটিজেনশিপ। বাংলাদেশে আমি আরেকটু আগাই, এটা বইয়ে নাই, তারপর একটু জেনে রাখে। সিটিজেনশিপটা আমরা কিভাবে পাই? দুইটা আছে, একটাকে বলা হচ্ছে বাই বার্থ, আর একটাকে বলা হয় হচ্ছে গিয়ে ফ্রম প্যারেন্ট বা ফ্রম বার্থ এভাবেও বলে, বা ফ্রম প্যারেন্টশিপ, এখান থেকে আমরা পাই। তো একটাকে বলা হচ্ছে জন্মস্থান নীতি, আর একটা হচ্ছে জন্ম নীতি, এইভাবে বলে। সো জন্মস্থান নীতি মানে হচ্ছে গিয়ে বাই বার্থ প্লেস আপনি সিটিজেন হবেন, যেমন বাংলাদেশে কিন্তু এটা ফলো করে না। অর্থাৎ আপনি যেই দেশে জন্মগ্রহণ করবেন সেই দেশের আপনি সিটিজেন হবেন, মানে ওই দেশে যদি জন্মগ্রহণ করেন তাহলে আপনি ওই দেশের সিটিজেনশিপ বাই বার্থ পেয়ে যাবেন। এটাকে বলা হয় হচ্ছে বাই বার্থ যেটা বলে। তো এই ক্ষেত্রে আসলে যেটা হয় যে যেমন ইউএসএ এটা ফলো করে, অর্থাৎ আপনি যদি ইউএসএ আকাশ সীমার মধ্যে, এটা মজার বিষয়। একটা আমাকে প্রশ্ন করেছিল একবার স্টুডেন্ট, মানে আমি প্লেনে হইলাম, তাহলে হচ্ছে কি আমি কোন দেশের নাগরিক হবো? ওই জন্যই বললো যে আকাশ সীমার মধ্যেও যদি আপনি থাকেন ইউএসএ, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনি কিন্তু যেটাকে বলা যায় যে আপনি ওই দেশের সিটিজেন হবেন। এটা হচ্ছে গিয়ে যে জন্মস্থান নীতির উপরে এটা ডিপেন্ড করে। আচ্ছা, আর ফর্ম বা যেটাকে আমরা বলছি প্যারেন্টশিপ থেকে যেটা পাই, সেটা বাংলাদেশ ফলো করে যে আপনার প্যারেন্ট যেই দেশের হবে সেই দেশের আপনি নাগরিক হবেন, বাংলাদেশ এটা মেনটেন করবে। এবং মোর স্পেসিফিকলি আপনার বাবা যেই দেশের নাগরিক হবে সেইটার ক্ষেত্রে আপনি আসলে নাগরিকত্বটা পাবেন। এখন এইখানে একটা প্রশ্ন ছিল যে ম্যাডাম আমার মা ইন্ডিয়ান, বাবা বাংলাদেশি, মানে মা অন্য দেশের সিটিজেন, বাবা বাংলাদেশি, সেই ক্ষেত্রে কোনটা মেনটেন করে? তখন আসলে প্যারেন্টের বিষয়টা, মানে ওই যে বলছিলাম যে বাবারটা মেনটেন করা হয়। বাবা যদি বাংলাদেশি না হয়, অন্য দেশের হয়, মা যদি বাংলাদেশি হয়, সেক্ষেত্রে আমি আসলে এই ধরনের এক্সেপশনাল কেস দেখি নাই। একটা দেখেছিলাম, সেখানে এরকম ছিল যে উনি ফরেনার, হাজবেন্ড ফরেনার, উনি বাংলা মানে অনুমতি নিয়ে বাংলাদেশ, মানে এই ক্ষেত্রে মানে এই ধরনের ম্যারেজের ক্ষেত্রে কিন্তু অনুমতি লাগে বাংলাদেশে। আপনি ফরেনার কাউকে বিয়ে করতে গেলে আপনার কিন্তু অনুমতি পত্র অনেক কিছু আছে। তো সেই অনুমতি পত্র অনুযায়ী মানে ওখানে কন্ডিশন এইভাবেই আসছিল। আসার পরে তার
বাচ্চারা মানে বাংলাদেশি সিটিজেন হবে এরকম একটা কন্ডিশন রয়েছে, এগুলো মানে মন্ত্রণালয় থেকে পেপারস নিয়ে এসে দেন কিন্তু বিয়েটা করা যায়, এরকম হচ্ছে গিয়ে বিষয়। কারণ হচ্ছে গিয়ে ধরেন আপনি ইউএসএ সিটিজেন কাউকে বিয়ে করবেন, সে বাংলাদেশেই এখন সেটেল হয়ে যাচ্ছে, তাহলে তো ইউএসএ সিটিজেন ওই যদি আপনি ইউএসএ তে চলে যান, বাচ্চা তো ইউএসএ সিটিজেন হয়ে যাওয়ার কথা, তো সেক্ষেত্রে কি হবে? তো এই বাংলাদেশের বেসিসে এটা হচ্ছে কি যে তখন এই কন্ডিশন গুলো যেটা ফুলফিল করবে মন্ত্রণালয় থেকে যে নিয়মটা আছে সেই অনুযায়ী সিটিজেনশিপটা পাবে। আমি তো বুঝাতে পারছি? জি ম্যাম। এখন এই কারণে আমরা বাংলাদেশি, এবং দেখবেন যে আমরা কিন্তু বলি যে আমরা বাই বার্থ বাংলাদেশ, মানে আমাদের প্যারেন্টরাও বাংলাদেশি, এই কারণে আমরা বাংলাদেশি। এখন আপনি হইলেন ইন্ডিয়াতে, হওয়ার পর থেকে বাংলাদেশে নিয়ে আসা হলো, তারপরেও আপনি বাংলাদেশি হবেন, বিকজ আমাদের দেশের পলিসি হচ্ছে কি যে বলা যে জন্মস্থান নীতি না জন্মনীতি, ওইভাবে আমরা আসি। আর ইউএসএ তে এটা মেনটেন করা হয়। যেমন আমার এক কলিগ ছিলেন, উনার বাচ্চা হচ্ছেন, উনি তো বাংলাদেশি, উনি ওখানে স্টাডি করতে গিয়েছেন, ওনার বাচ্চা হয়েছেন গিয়ে ইউএসএ তে। তখন ট্রাম্প ক্ষমতায় ছিল, ওনাকে দেশে চলে আসতে হচ্ছিল, তো উনি এরকম বলছিলেন, উনি যখন দেশে ফিরে আসছিল ওনার কাছে এরকম মনে হচ্ছিল যে এয়ারপোর্টে এরকম করতে পারে, যে ওই তখন তো মুসলিমদের একটা একটু বিদ্বেষ ছিল, কি যেন একটা হইলো ভুলে গেলাম। তো তখন বলে যে ওনার কাছে এরকম ফিল হয়েছিল যে উনি ব্যাক করতে না পারলে ওনার বাচ্চা ব্যাক করতে, কারণ ওনার বাচ্চা তো পাসপোর্টে ইউএস এর, মানে ওনার বাচ্চা ইউএস এর পাসপোর্ট হোল্ডার, কারণ হয়েছে ইউএসএ তে, কিন্তু উনি তো বাংলাদেশি, বুঝতে পেরেছেন? ওনার তো পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট, তো যে কোনো সময় ওনাকে হচ্ছে গিয়ে ইউএসএ তে মানে উনি ব্যাক না করতে পারেন, ওনার বাচ্চা করতে হবে। তো ইমিগ্রেশন এরকম হতে পারে বাচ্চা পার হয়ে গেছে, উনি পার হইতে পারে না, বুঝছেন? জি ইভেন ম্যাম। আমি আগে একটা স্কুলে পড়াতাম, ওখানেও এরকম ছিল। ওখানে আমার অনেকগুলো স্টুডেন্ট ছিল, আমি ওদের আমি প্রথমে এটা বুঝতামই না যে কি ব্যাপার ওদের। আচ্ছা, ইংলিশ মিডিয়ামে যেটা হয় যে এ লেভেল ও লেভেলস এক্সাম দিতে গেলে পাসপোর্ট সাবমিট করতে হয়, ওদের পাসপোর্ট থাকে। তো ওদের পাসপোর্ট আমি দেখতাম যে ইউএস এর বা ইউকে এর পাসপোর্ট, তো বিদেশি পাসপোর্ট কেন? বাবা মা বাংলাদেশি, বাবা পাসপোর্ট বাংলাদেশি, কিন্তু ওদের পাসপোর্ট কেন ইউএস এর? পরে এরকম দেখলাম যে ওই সময় হয়তো বাবা মা বিদেশে ছিল, বা অনেকেই যেটা করেন বাঙালিরা স্পেশালি, যাদের একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো, তারা ওই দেখা যায় যে বাচ্চা যখন হবে ওই টাইমে ইউএসএ চলে যায়, বা ওই 1-2 বছর থাকে যাতে বাচ্চা ওই দেশের সিটিজেন হয়, তো এই কারণে পাসপোর্ট পেয়ে গেছে। এই জিনিসটা কিন্তু ওই আমি তখন দেখেছিলাম, তো ওইটা ওরকম, ওটা বাংলাদেশে তখন ও জন্মস্থান নীতিতে ওখানে সিটিজেন হয়ে গেছে। এখন এখানে একটা আপনার একটা প্রশ্ন হতে পারে, আচ্ছা ম্যাডাম, ধরেন বাংলাদেশি একটা বাচ্চা সে ইউএসএ তে থাকার কারণে ইউএসএ সিটিজেন হলো, কিন্তু ওর বাবা মা তো বাংলাদেশি, তো ও তো তাহলে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার কথা দুই জায়গায় পাবে না? না। ডুয়েল সিটিজেনশিপের কিন্তু বাংলাদেশে কোনো সিস্টেম নাই, দ্বৈত নাগরিকত্ব বাংলাদেশে অফার করে না। এখন অনেকে এটা মেইনটেইন করে, এটা গোপনে, যে দুইটা পাসপোর্টই রাখে, বুঝছেন? তাহলে ম্যাম কিন্তু মানে বাচ্চাটা বাংলাদেশে থাকবে কিভাবে? এট এ টাইম দুইটা শো করতে পারবেন না, ম্যাম বুঝতে তাহলে পারি নাই? বাচ্চাটা বাংলাদেশে কিভাবে থাকবে? কিভাবে উনি কি থাকবে মানে আপনার তো ওদের মাথায় থাকবে? আপনি তো এখানেই বিলং করেন, এখন আপনি আপনার ইউএস এর পাসপোর্ট শো করলেন না, জি ম্যাম। এবার বুঝছেন? আপনি হ্যাঁ হ্যাঁ যখন হ্যাঁ জি ম্যাম। শো করা না বলতে বোঝাচ্ছি কি, ধরেন আপনার কোনো ডকুমেন্টেশন লাগবে, ধরেন আপনি একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন, এখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে আমাদের পাসপোর্টের কপি দিতে হয় বা এনআইডির কপি দিতে হয়। আমি বাংলাদেশের পাসপোর্টের কপি দিলাম, আমার ইউএস এর পাসপোর্টও আছে, আমি দিলাম না, তাহলেই তো জানতে পারলো না। জি ম্যাম। এবার বুঝছি বোঝাতে ম্যাম। পারছে? জি ম্যাম। এখন তো আমার তো বাংলাদেশে বাসা, আমি তো থাকতেই পারবো, এখন আমি টেকনিক্যাল কারণে ইউএস এর সিটিজেন হয়ে গিয়েছে, এখন এতে দুইটাই শো করবে, মানে ডুয়েল সিটিজেনশিপের আমাদের এখানে কোনো বিষয় নাই, এটাই বলতে চাচ্ছিলাম। ওকে, লাস্টে আমরা যেটা পড়বো দ্যাট ইজ সাম সিগনিফিকেন্ট ইস্যুস ইন রাইটস। এইখানের বিষয়টা হচ্ছে গিয়ে অনেকটা এরকম যে আমরা হচ্ছে রাইটস এ কিছু ইনফরমেশন থাকে যেটাকে আমরা হচ্ছে গিয়ে ফলো আপ করি। মানে ইনফরমেশন থাকতে বলতে বুঝাচ্ছি যে ইউ ক্যান সে দেয়ার আর সাম কন্ডিশন, এই কন্ডিশন গুলো থাকলে আমরা হচ্ছে গিয়ে এটাকে আমরা বলি যে রাইট। তো এই কন্ডিশন গুলো যখন আমি ফুলফিল করব তখন আমি এটাকে হচ্ছে গিয়ে রাইটস বলতে পারবো। তো এর মধ্যে আছে হচ্ছে গিয়ে আমরা একটু দেখি কন্ডিশন গুলো, এবং আর একটু বলে দিচ্ছি এটা কিন্তু সরাসরি আপনারা ইয়াতে পাবেন, যেটাকে বলা যায় যে আমাদের বইয়ে, যেটা বই থেকে আমরা হচ্ছে গিয়ে এই অংশটা স্টাডি করে আসবো, মানে বইয়ের অংশটা আমি এখানে হচ্ছে গিয়ে জাস্ট শর্টকাটে দিয়ে দিয়েছি, এটাই বলতে যাচ্ছিলাম। তো এটা ওখানে আমরা হচ্ছে গিয়ে পাবো, তো এটা একটু খুঁজলে আমরা দেখবো, তো সেটা আমি দেখাবো অবভিয়াসলি। তো এটা কিন্তু ওখানে আছে, এটাই বলছিলাম।
আমি একটু বইয়ে যাচ্ছি। আমরা যে গুগল বুকটা ওপেন করেছিলাম, ওখানে আমরা যে চ্যাপ্টারটাতে ছিলাম, wait, কোথায় গেল? গুগল বুকটা যেটা ওপেন করেছিলাম, এখানে দেখেন আমরা হচ্ছে গিয়ে আমি জাস্ট ক্লাসিফিকেশন অফ রাইটস এটার আগের পেজটাতে যাচ্ছি। তো এটা শেষের দিকে দেখেন আমাদের কিন্তু এই যে জাস্ট এটা চ্যাপ্টারটা 3rd পেজে দেওয়া আছে যে ইট হ্যাজ সাম সিগনিফিকেন্ট ইস্যুস, মানে কিছু ইস্যুস আছে যেটা আমার কিন্তু ফুলফিল করেছে এবং এটা এখানে খুব ডিটেল আউটে দেওয়া আছে। আমি তো জাস্ট পয়েন্ট গুলো নিয়েছি, যেমন রাইটস ইজ নট এ ক্লেম, আমি এখান থেকেই বরঞ্চ পড়াই। তো এখানে হচ্ছে গিয়ে ইনফরমেশন গুলো একদম মানে এলাবোরেটলি বলা আছে। তো প্রথম যে রাইটসটা বলেছে যে রাইটস আর ওটা জুম হবে না, তো এখানে কিন্তু দেওয়া আছে, এখান থেকে আমরা হচ্ছে গিয়ে দেখে নিব, মানে এখানে আমরা এলাবোরেটলি পাবো। আর আমি তো এখন পয়েন্ট গুলো নিয়ে যাব, এই যে এখানে সেটাই বলছিলাম, 2nd পেজে পাবে। আর স্লাইডে যেটা দেওয়া হচ্ছে তো এইটা হচ্ছে জাস্ট আমি পয়েন্ট গুলো মেইনলি মেনশন করেছি। তো প্রথম যেটা বলছে যে ফার্স্ট ইস্যুস হিয়ার দ্যাট ইজ রাইটস অ্যারাইজেস ইন সোসাইটি, অর্থাৎ আমরা যে রাইটসটা পাবো সেটা মানে সেটা ডেফিনেটলি একটা সোসাইটিতে অ্যারাইজ করবে, এটাই হচ্ছে গিয়ে কথা। অর্থাৎ আমরা কোনোভাবে যেটা বলা যায় যে আমরা কোনোভাবে কিন্তু রাইটসটাকে এমন ভাবে নিতে পারবো না যে এটা হচ্ছে গিয়ে আমার সোসাইটিতে মানে সোসাইটির বাইরে আমি রাইটসটা আসলে এনজয় করতে পারি না। বিষয়টা অনেকটা হচ্ছে এরকম, আমরা চাইলেও মানে যে রাইটস গুলো এনজয় করে থাকি, অর্থাৎ আপনি ধরেন সুন্দরবনে থাকেন, এখন ওখানে কোনো সোসাইটি বিলং করে না, তো ওখানে আপনি বলতে পারবেন না যে এটা রাইট টু ভোট অর রাইট টু বি ইলেক্টেড অর রাইট টু ওয়ার্ক, এটা আপনাকে আপনি মানে আপনি এটা পেতে বাধ্য বা আপনার এটা ওখানে মেইনটেইন হবে। বিষয়টা এইভাবে বোঝাচ্ছে যে আমি যদি একটা সমাজে না মানে বসবাস করি, সেই ক্ষেত্রে আমার আসলে আমি যে রাইটস এর কথাগুলো বলছি সেটা হচ্ছে এখানে এনজয় করা পসিবল না, এটা হচ্ছে গিয়ে কথা ছিল। সেকেন্ড যেটা বলছে রাইট হ্যাজ এ করেসপন্ডিং অব্লিগেশন, এখানে যেটা বলছে যে আমরা যে রাইটস গুলো এনজয় করে থাকছি এটা আমার আচ্ছা আরেকটু বলে নিই, রাইটস গুলো এখানে আমি মেইনলি ফোকাস করছি হচ্ছে কি লিগেল রাইটস। লিগেল রাইটস, তো লিগেল রাইটস গুলোর আন্ডারে যে সিভিল রাইটস এন্ড পলিটিক্যাল রাইটস, এগুলো আমরা কিন্তু এই যেটাকে আমরা মোরাল রাইটস বলছিলাম, সেগুলো হচ্ছে গিয়ে আমরা যেটাকে বলা যায় যে সেগুলা নিয়ে আমার এখানে আসলে মানে ইস্যুস গুলো নিয়ে যে কথা বলছি, এখানে আমরা মোরাল রাইটস টাকে ফোকাস করে আসছি। তো যেটা বলছিলাম যে এভরি রাইটস এন্ড সাম করেসপন্ডিং অব্লিগেশন, মানে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কোনো রাইটস ঠিক হতে পারে, আবার আমার পয়েন্ট অফ ভিউ থেকেও একটা রাইটস ঠিক হতে পারে। মানে যেমন মানে একটা কয়েনের যেমন বোথ সাইড থাকে এবং ইন সাম কেসেস বোথ সাইড আর ওকে, সেরকম আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি মনে করি যে দিস রাইট ইজ ওকে, দেন ইটস ওকে, এটা নিয়ে ইউ হ্যাভ নাথিং টু সে। আবার আপনি আপনার পয়েন্ট থেকে যদি বলতে চান যে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে এটা ওকে, সেখানে আমি কিন্তু কিছু বলতে পারবো না। এবং আরো একটা বিষয় যেটা যে আপনার পয়েন্ট অফ ভিউ আমি কোনো কিন্তু আবার ওপিনিয়নও দিতে পারবো না। যে সাপোজ ধরেন আমি রাইট টু ওয়ার্ক করলাম, এখন রাইট টু ওয়ার্ক বলতে আমার ডেফিনেশন মধ্যে আমি বুঝতে পারছি যে অনেক উঁচু কাজ করতে হবে। এখন বেলায়েতের মতে এটা মনে হচ্ছে যে আমি যে কোনো একটা কাজ করলেই হলো। এখন আমি আমার পয়েন্ট অফ ভিউ নিয়ে থাকবো, বেলায়েতের পয়েন্ট অফ, এটা নিয়ে আমরা যে নিজেদের মধ্যে মারামারি করবো বা আমি ওকে বলবো না তুমি ঠিক আমি ঠিক তুমি ভুল, এই ধরনের কোনো কিছুতে যাওয়া যাবে না। অর্থাৎ আমি এটাকে যে কোনো ভাবে নিজে এক্সপ্রেস করতে পারবো এবং বেলায়েত অ্যাজ এ সিটিজেন তারও সে রাইট আছে, সে যেটা যে কোনো ভাবে এক্সপ্রেস করতে পারবে, এটা কিন্তু বলছে। সো এখানে কি বলছে দেখেন, এভরি রাইট হ্যাজ এ করেসপন্ডিং অব্লিগেশন, মাই রাইটস ইউর ডিউটি অর ইউর রাইটস ইজ মাই ডিউটি, মানে এটা বলতে বুঝাচ্ছে যে আমার রাইট যেটা সেটা আমি যে আমার মতো এটা মানে তোমার এটাকে রেসপেক্ট করা এটা তোমার ডিউটি, আবার তোমার রাইটস যেটা সেটা তোমার পয়েন্ট অফ ভিউ, ইটস মাই ডিউটি টু রেসপেক্ট দ্যাট। আচ্ছা, রাইটস এন্ড ডিউটিজ আর সেম থিং, লুক ফ্রম এ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ। আবার আচ্ছা ডিউটিজ এর কথা এখানে আরো একটা জিনিস বলছে যে এই যে আমি এটা বললাম, এখানে কিন্তু আমার ওই যে যেটা কর্তব্য বোধ যেটা চলে আসে, সেটা যে আমি যখন রাইটসটা এনজয় করছি অ্যাজ এ সিটিজেন, সেটা কিন্তু আমি সেখান থেকে আমি টুয়ার্ডস দ্য স্টেট আমি কিছু
ডিউটি ফুলফিল করে থাকে, এটাই আমাকে ডিউটিস বলছে। তো এই যে আপনাকে রেসপেক্ট দেওয়া অর্থাৎ আপনার পয়েন্ট অফ ভিউ কে রেসপেক্ট দেওয়া, এটা কিন্তু আমার ডিউটিস এর মধ্যে পড়ে। তো কথা হচ্ছে গিয়ে এগুলা নিয়ে তো আমি কোনো কথা বলতে পারবো না, আমি আমার মতো যাব এবং আপনি আপনার মতো যাবেন। তো এইটাই, অর্থাৎ আমি কারো পয়েন্ট অফ ভিউতে আমি আঘাত হানতে পারবো না। থার্ড যেটা বলছে, রাইট ইজ নট এ ক্লেম। আচ্ছা, ক্লেম বলতে কি বোঝায়? ক্লেম অলস আ কাইন্ড অফ মানে চাপায় দেওয়া বা ইন্টারেস্ট অফ সাম পিপল, এভাবে বোঝায়। মানে ইন্টারেস্ট অফ সাম পিপল ইটস কল লাইক a point of view, and when we are going to enforce someone to respect that, that's called claim. So rights, it's not like it's a claim. That means I can't force someone to do that or do those, এরকম টাইপস। এই জিনিসটাকে বলছি যে rights is not a claim, which means আমি, ইটস মাই রাইট। এখন আই হ্যাভ দ্য রাইট টু ফ্যামিলি সাপোজ, এখন আমার ইচ্ছা আমি রাইট টু ফ্যামিলি কিভাবে মেনটেন করব, আমার উপরে কেউ চাপাই দিতে পারবে না যে তোমার তো রাইট টু ফ্যামিলি আছে, তাহলে এক্ষুনি 10টা বিয়ে করো, 20টা বাচ্চা পয়দা করো। জাস্ট আই এম সরি টু সে, আমি জাস্ট এভাবে বলছি, মানে এটা কেউ আমাকে চাপাই দিতে পারবে না। আমি আমার রাইটটা কিভাবে এনজয় করবো, ইটস টোটালি আপ টু মি। বুঝছি? এখন আমার রাইট টু ওয়ার্ক আছে, এখন আমি বললাম যে আমার যে সেভিংস আছে এটা দিয়ে আমি চলবো, আমি কাজ করবো না, আপনি আমাকে জোর করে কাজ করাইতে পারবেন না। তো সেম কেস আপনি বলতে পারেন না আমার স্টাডি করতে ভালো লাগে না, আমাকে জোর করে আব্বু আম্মু পড়াচ্ছে, তাহলে তো হইলো না। কথা ঠিক, আপনার উপরে রাইটটা ফোর্সফুলি ক্লেম করা যাবে না, বুঝছেন? জি ম্যাম। এটাই হলো বিষয়। এখন আপনার যদি পড়তে না ইচ্ছে করে, আপনি না পড়ার সম্পূর্ণ অধিকার রাখেন। আপনি বাবা মাকে বলতে পারেন আমার কিন্তু রাইট আছে না পড়ার, তুমি চাইলে আমাকে জোর করে পড়াতে পারো না। এটা হচ্ছে কথা। এটা বাচ্চারা জানলে তো আরো ঝামেলা। ওকে, এরপরে যে রাইটটা বলেছে, রাইটস ইজ কম্প্যাটিবল উইথ দ্য কমন গুড। এটা নিয়ে আমরা আগেও বলে আসছি। কমন গুডটা কি? কমন গুড মিন্স হচ্ছে গিয়ে দে আর রাইভাল ইন কনজাম্পশন বাট নন এক্সক্লুডেবল। এক্সক্লুডেবিলিটি মিন্স হচ্ছে when you can exclude someone to consume that product, মানে কাউকে সরাই দিতে পারবেন, তুমি এটা নিতে পারবে না, কনজিউম করতে পারবে না, এই ধরনের রাইটটাকে বলে এক্সক্লুডেবিলিটি। And rival in consumption means when others consumption will reduce their availability for the product. This is called rivalry, মানে প্রতিদ্বন্দ্বিতা থাকে। For example, your own cloth is a private good and it's excludable and rival in consumption, which means আপনি চাইলে আপনার এই ক্লোথ কাকে আপনি কনজিউম করেন, আপনি এখন কাকে দিবেন না আপনিই পরবেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। এবং অন্য কারো কনজাম্পশন কিন্তু কি হবে, আপনার ক্লোথটার ইউটিলিটি কমাই দিবে বা অ্যাভেলেবিলিটি কমাই দিবে, এইটা হবে। তো যেটা হচ্ছে বলতে বুঝাচ্ছিলাম, কমন গুডস গুলো হচ্ছে এমন যে whatever your situation is, you can't exclude someone to consume that, কাউকে সরাই দিতে পারবেন এক্সক্লুড। কত আগে থেকে বাংলাদেশ সরকার আনার পরে না কত? হ্যাঁ, বুঝি নাই, কে বললো কথাটা? আচ্ছা আচ্ছা, কারোর মাইক্রোফোন মানে আনমিউট হয়ে গিয়েছিল। মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি কাউকে এক্সক্লুড করতে পারবেন না। ধরেন আপনি দেশের প্রাইম মিনিস্টার হন আর আপনি একদম রাস্তায় থাকেন, আপনি ধরেন আপনার কোনো, আপনি একজন হোমলেস পারসন, তারপরেও হচ্ছে গিয়ে ইউ কান্ট এক্সক্লুড সামওয়ান টু কনজিউম দ্যাট প্রোডাক্ট, বাট ইটস রাইভাল ইন কনজাম্পশন। রাইভাল ইন কনজাম্পশন কি, যে অন্য কেউ আগে এসে যদি ওই রাইটসটা এনজয় করে, দেন দেয়ার ইজ সাম পসিবিলিটিস দ্যাট এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে আপনার পাওয়ার অ্যাভেলেবিলিটি কমে যাবে, অর্থাৎ কনজিউম করার অ্যাভেলেবিলিটি বা প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিটা আপনার কাছ থেকে কমে আসতে থাকবে, সেটাকে বলছে হচ্ছে গিয়ে কমন গুড। যেমন হচ্ছে গিয়ে আমি এটা নিয়ে এক্সাম্পল দিয়েছিলাম যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, the vaccination program going on in Bangladesh is my right to get that, but it's comparable with the common good. দেখেন আমিও ভ্যাকসিন নিতে পারি, আপনিও ভ্যাকসিন নিতে পারেন, একটা বার কমপ্লিট করে আমরা সবাই এখন ভ্যাকসিন নিতে পারি, কিন্তু আপনি চাইলেও কাউকে এক্সক্লুড করতে পারবেন যে তুমি এটা ইউজ করো না, তুমি ভ্যাকসিন দিতে পারবো না। ইভেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার এসে বলতে পারবে যে সফল আপনি ভ্যাকসিন নিতে পারবেন না, বা আলিফ আপনি ভ্যাকসিন নিতে পারবেন না, বলতে পারবে? না ম্যাম। নো ম্যাম। কিন্তু ধরেন আলিফ আগে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে চলে গেল, তাহলে কি হবে, আমার আপনার ভ্যাকসিন পাওয়ার অ্যাভেলেবিলিটি কমে গেল না? জি। এটা হচ্ছে বলছে রাইভাল ইন কনজাম্পশন। তো এই যে দেখেন, ভ্যাকসিন পাওয়া ইটস মাই রাইট, বাট এটাকে যদি আপনি একটু স্পেসিফিকলি দেখেন, দেখবেন যে এটা একটা কমন গুডস এর মতো, অর্থাৎ
নন এক্সক্লুডেবল, অর্থাৎ কাউকে আপনি ওটাকে এনজয় করতে বাধা দিতে পারবেন না, বাট ওটা যখন অন্যরা পেতে থাকবে ইট মিনস আপনার পাওয়ার পসিবিলিটিস কমে যাবে। যেমন রাইট টু সিকিউরিটি, এটা একটু চিন্তা করে দেখেন, এটা দিয়ে ভালো মতো বুঝবেন। রাইট টু সিকিউরিটি মানে আপনাকে সিকিউর লাইফ পাওয়ার একটা অধিকার আছে, ডিফেন্স বলেন, পুলিশ সার্ভিস, এগুলো দিয়ে আপনাকে একটা সিকিউর লাইফ দেবে। এখন আপনার ইভেন ফায়ার প্রোটেকশন, এগুলো মানে এই সিকিউরিটির মধ্যে পড়ে। এখন আপনার এটা পাওয়ার অধিকার তো সবাই, এখন পুলিশের সার্ভিস পর আমার অধিকার আছে, আপনারও অধিকার আছে। আপনার প্রবলেম হচ্ছে আপনি আগে পুলিশ স্টেশনে গেছেন, পুলিশের সার্ভিস নিচ্ছেন, এই জন্য আমি পরে গেলাম, আমি পাচ্ছি না। কি হলো, আমার অ্যাভেলেবিলিটি কমে গেল, কিন্তু আমি আপনাকে সরাইতে পারবো না, এক্সক্লুড করতে পারবো না যে তুমি এটা কনজিউম করো। সেম থিং ফর গভর্নমেন্ট হসপিটাল। এই যে আমি গভর্নমেন্ট হসপিটাল থেকে সার্ভিস পাবো, ইটস মাই রাইট, বাট আমি গভর্নমেন্ট হসপিটালে গেলে আমি দেখলাম আমার আগে আরো 100 জন দাঁড়ায় আছে, তারা যে আগে সার্ভিসটা পেয়ে গেছে, আমি পাচ্ছি না। আমি কিন্তু চাইলেও এখানে কমপ্লেন করতে পারবো না বা তাদেরকে এক্সক্লুড করতে পারবো না যে তুমি কেন আগে গেলা, তুমি পেলা আমি পেলাম না, এই ধরনের কোনো কথা এখানে আসবে না। তো দিস ইজ কল রাইটস ইজ কম্প্যাটিবল উইথ দ্য কমন গুডস। দেন হ্যাঁ, কারো কোশ্চেন আছে বলেন। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আমি একা একাই কথা বলে যাচ্ছি। না ম্যাম, সব বুঝতে পারতেছি। আচ্ছা, তারপরে ফিফথ কন্ডিশন বলছে যে রাইটস ডাজ নট ক্রিয়েট, মানে সরি ভুল বললাম, স্টেট ডাজ নট ক্রিয়েট দ্য রাইটস। আচ্ছা আমি স্লাইডে চলে যাই, এখানে অনেক ভিজিমিজি করে লেখা তো। তো এখানে যেটা বলছে দেন হচ্ছে স্টেট ডাজ নট ক্রিয়েট দ্য রাইটস, মানে রাষ্ট্র, আমরা অনেক সময় ভেবে থাকি যে রাষ্ট্রই মনে হয় রাইটস গুলো ক্রিয়েট করে থাকে, না, আমাদের আইডিয়াটা ভুল, রাষ্ট্র কখনো রাইটসটা ক্রিয়েট করে না। এ অ্যাকচুয়ালি আওয়ার, যেটাকে বলা যায় যে আওয়ার পয়েন্ট অফ ভিউ আর আওয়ার সোশ্যাল পয়েন্ট অফ ভিউ, মোর স্পেসিফিকলি আমি যদি ইয়াতে যাই, যেটাকে বলা যায় যে যেটাকে বলে যে আমি যদি আমার থিঙ্কিং দিয়ে, আমার যে সোশ্যাল যে থিঙ্কিং গুলো দিয়ে চিন্তা করি, সেটাকে হচ্ছে গিয়ে আমরা বলবো হচ্ছে সেখান থেকে আসলে রাইটসটা ক্রিয়েট হয়। যেমন ধরেন আমি একটু আগে বলছিলাম, এটা মনে হয় আপনাদের ক্লাসে, অন্য একটা ক্লাসে বলেছিলাম যে ধরেন আমরা যখন হচ্ছে গিয়ে ইয়াতে যাচ্ছি, মানে বাংলাদেশে বেসিসে যদি চিন্তা করি, বাংলাদেশে কিন্তু আপনার যেটাকে বলা যায় যে অ্যালকোহল কনজাম্পশন, এটাকে ফরবিডেন একটা থিং হিসেবে না হয়, যেহেতু আমাদের রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি, এটাকে আমরা ফরবিড করি, এবং এটার কোনোভাবে এটা কনজিউম করতে পারবেন না, অর্থাৎ লাইসেন্স লাগবে, অর্থাৎ লিগেলি একটা পারমিশন লাগবে, অথবা এটা ট্রান্সপোর্ট বা এগুলা নিয়ে আপনি কোনো বিজনেস করতে, ডিলিং এ যেতে পারবেন না। কিন্তু যদি আপনি হচ্ছেন গিয়ে ইন্ডিয়াতে যান, ইন্ডিয়ার মানে ইকোনমিক কন্ডিশন যদি দেখেন বা লিভিং স্ট্যান্ডার্ড কিন্তু মোর অ্যান্ড লেস বাংলাদেশের মতনই। তো সেটা হচ্ছে গিয়ে ওখানে গেলে আপনি দেখবেন যে ওদের কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাদের যেমন নর্মাল দোকান থাকে, সেরকম দোকানে কিন্তু ওদের অ্যালকোহল পাওয়া যায়। এখন ওদের দেশে এটা আবার লিগ্যাল। এখন এই যে এটা এখানে ডিফারেন্স আছে, অর্থাৎ ওখানে আপনি ওটা কনজিউম করতে হচ্ছে, ইটস দেয়ার রাইট, আমি ওটা তো বুঝাইতে চাচ্ছি। তো এই রাইটটা এখন কোন পয়েন্ট অফ ভিউ থেকে আসছে, যদি আমি একটু খেয়াল করে দেখি, রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে, বাংলাদেশে আসলে কিন্তু আমরা ম্যাক্সিমাম মুসলিম, আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী আছে কিন্তু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, তো ম্যাক্সিমাম পিপল যখন মুসলিম, আমাদের রিলিজিয়নে তো একদম ফরবিডেন, এটা হারাম যেটাকে বলা যায়। সো ফরবিডেন থিং, আমি তো নিশ্চয়ই আমার কনস্টিটিউশন যখন, মানে মেইন যে লটা আমি যখন ক্রিয়েট করছি, সেখানে তো কোনোভাবেই বলতে পারবো না যে এটা লিগ্যাল, তুমি এটা কনজিউম করো। মানে সাধারণত রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে একটা দেশের কনস্টিটিউশনটা মোস্টলি মেক করা হয়। সেখানে ইন্ডিয়ার মেইন রিলিজিয়ন হচ্ছে গিয়ে হিন্দুজম, ওদের রিলিজিয়নে কিন্তু এটা ফরবিডেন না, তো ওরা এটা কনজিউম করতে পারছে। আপনি ইউরোপে যান, ওখানেও কিন্তু এটা লিগ্যাল, বিকজ ইভেন খ্রিস্টানিজম, যেটাকে আমরা বলা হয় যে মানে একেশ্বরবাদের কিন্তু একটা একটা ইয়ে আছে, মানে একটা ধারা আছে, যেটাকে বলে যে আব্রাহাম বা ইব্রাহিম আলাইসাল্লাম থেকেই আসলে এই যে একেশ্বরবাদের একটা যে কনসেপ্ট ক্রিয়েট হলো। ইব্রাহিম আলাইসাল্লাম, দেন মুসা আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, যে বনি ইসরায়েল যাদেরকে আমরা বলছি, ইহুদি জাতি যাদেরকে বলছি, জিউস যারা বেসিক্যালি, ওরা কিন্তু একেশ্বরবাদেই বিলিভ করে।
কিন্তু ওদেরও কিন্তু ওদের ওদের কোন একটা ভাবে অ্যালকোহলটা যদিও এটাকে বলা হয় যে এখানে অনেক ম্যানিপুলেশন আছে, ইভেন খ্রিস্টানিজম তারাও কিন্তু একেশ্বরবাদে বিশ্বাসী, কিন্তু তাদেরও কিন্তু অ্যালকোহল কনজাম্পশনটাকে হালাল করা, মানে তারা তাদের ফরবিডেন না। কিন্তু মুসলিম যারাও একেশ্বরবাদে বিশ্বাসী তাদেরও কিন্তু আপনার ইয়া করে দিল, মানে এটা ফরবিডেন করে দিল। তো এইখানে আমি যখন এই সেম রাইটসটা নিয়ে কথা বলছি, যে আমার ধরেন এখানে তো একটা কনজাম্পশনের বিষয় আসছে, বা আমার একটা এখানে একটা রাইট টু ওয়ার্কের সাথে ভায়োলেট হচ্ছে, বা রাইট টু ধরেন এনজয়মেন্টের সাথে ভায়োলেট হচ্ছে। একই জিনিস একটা দেশে ফরবিডেন আর একটা দেশে ফরবিডেন না। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে স্টেট তো আসলে আমার রাইটস ক্রিয়েট করছে না, রাইটসটা ক্রিয়েট হচ্ছে গিয়ে সোসাইটি থেকে, এবং মোর স্পেসিফিকলি এখানে রিলিজিয়াস পয়েন্ট আছে, আমার সোসাইটি থট আছে, আমার কোড অফ কন্ডাক্ট গুলো আছে। তো বাংলাদেশের এগুলোর সাথে কোনোভাবে এই যেটাকে আমি বলছি যে অ্যালকোহল কনজাম্পশন আদার্স এই জিনিসগুলো যায় না। সো ইটস ফরবিডেন হিয়ার, বাট ইন্ডিয়াতে এটা আপনার ওকে। বা আপনি মিডল ইস্টে যান, মিডল ইস্টেও অ্যালকোহল নাই। এখন মিডল ইস্টের মানুষজনের অনেক রিচ হয়ে যাচ্ছে, তখন ওরা এটাকে মানে ওদের মনে হচ্ছে যে লাক্সারির জন্য ওদের এখন এটা দরকার, সো ওরা এটাকে হালাল করছে কিভাবে, ওরা দেখেন হালাল অ্যালকোহল আনছে বা হালাল কিছু একটা মেক করার চেষ্টা করছে, সেখান থেকে আনার চেষ্টা করছে। তো এটা কি আপনি বলবেন স্টেট এটা বানাচ্ছেন? না, এটা কিন্তু টোটালি আমার যে সোসাইটি বা আমি যে সোসাইটি বিলং করি তাদের পয়েন্ট অফ ভিউ, তাদের চেঞ্জেস, সেখান থেকে কিন্তু এই চেঞ্জেস গুলো আসছে। ওকে, 6 নাম্বার কি বলছে? রাইটস মাস্ট বি ডিফাইন্ড এন্ড প্রিসাইজ। অর্থাৎ এই যে এতগুলো কথা বললাম, এটার আরেকটা অ্যান্সার আপনি এখানেই পাবেন, যে রাইটসটার কথা বলছি, এটার এরিয়া অফ ইন্টারেস্ট কতটুকু হবে এবং কতখানি আমি এটাকে এনজয় করতে পারবো, সেটা সব টোটালি ডেসক্রাইব করা থাকবে। যেমন আমি রাইট টু ওয়ার্ক এর কথা বলেছি বাংলাদেশের বেসিসে, কিন্তু রাইট টু ওয়ার্ক এর মধ্যে কোন কাজটা আমি করতে পারবো না সেটা কিন্তু টোটালি ডেসক্রিপশন আছে। সো সেম জিনিস, আপনার রাইট টু ওয়ার্ক আছে, বাট ইট ডাজন্ট মিন যে আপনি অ্যালকোহল রিলেটেড অ্যালকোহল ধরেন প্রোডাকশনে যাচ্ছেন বা ওগুলো থেকে আপনি আপনার ইয়া আনছেন, আপনাকে অ্যালাউ করছে, বাংলাদেশ কিন্তু সেটা অ্যালাউ করবে না এরকম। আচ্ছা, দেন এবং যেটাকে বলা যাচ্ছে যে, এবং এটা কিন্তু লিখিত থাকবে, যেমন বাংলাদেশে কিন্তু সংবিধানে লিখিত আছে যে কোন কোন কাজ আমি করতে পারবো, কোন কোন কাজ, মানে একটা ওয়াইড এরিয়াতে একটা ডেফিনেশন থাকে এরকম। আচ্ছা, লাস্ট আছে হচ্ছে রাইটস হ্যাজ দ্য টেন্ডেন্সি টু গ্রো। আমরা মানুষ হিসেবে যেমন উই হ্যাভ আনলিমিটেড ওয়ান্টস, উই হ্যাভ আনলিমিটেড ইন্টারেস্ট, আমাদের ইন্টারেস্ট গুলো ডে বাই ডে চেঞ্জেস হচ্ছে, ঠিক একইভাবে ওটার সাথে আমার রাইটস গুলো যেগুলো সেগুলোও ডে বাই ডে চেঞ্জেস হবে, এবং ইট হ্যাজ দ্য টেন্ডেন্সি টু গ্রো অ্যান্ড ইনক্রিজ। ইটস লাইক আগে কিন্তু দেখেন, আজ থেকে যখন আমাদের কনস্টিটিউশন মেক হয়, আজ থেকে 50 বছর আগে, তখন কিন্তু তথ্য প্রযুক্তিগত কোনো বিষয় এতটা ডেভেলপ ছিল না বাংলাদেশে, সো এই ধরনের কোনো রাইটস কিন্তু আমাদের ছিল না। বাট এখন কিন্তু আমরা আইসিটি সেক্টরে ডেভেলপ হচ্ছে, বা হোল ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি এদিকে যাচ্ছে। সো দেখেন এই ধরনের অনেকগুলো রাইটস কিন্তু এমবেড হয়েছে, বা ওই সময় এই আমরা গভর্নমেন্ট জব বা এগুলোর বিষয়ে এতটা ইন্টারেস্ট মানুষের মধ্যে ছিল না, এখন কিন্তু আসে। সো এগুলো কিন্তু লিখিত ভাবে আসে যে এখানে আমাদের কতটুকু পর্যন্ত আমি আসলে আমার কাজগুলো করতে পারবো। তো সব এই যে বিষয়গুলোকে আমরা খুব আহ যেটা বলা যাচ্ছে যে ডিফাইন ওয়েতে আনছি, এই জিনিসগুলো কিন্তু আনার মানে বা নতুন নতুন রাইটস গুলো যে আসলে ক্রিয়েটেড হচ্ছে, এইটাই যে উই হ্যাভ দ্য রাইটস টু, মানে রাইটস হ্যাভ দ্য টেন্ডেন্সি টু গ্রো। সো ওয়েন উই এনজয় মোর রাইটস, এই জিনিসটাকে বা সমাজ ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে এই ধরনের আমরা নতুন নতুন রাইটস গুলো দেখতে পাবো। তো এইটা ছিল হচ্ছে কি এই চ্যাপ্টার। আমরা একটু আবারও যদি বইয়ে যাই, আমরা বইয়ের কতটুকু অংশ আসলে পড়বো সেটা একটু দেখে আসি। তো আমরা ডেফিনেশন এন্ড আদার্স গুলো একদম ফ্রন্টের দিকেই পাবো। আমি বারবারই বলছি এটার জন্য বই ফলো করা বেটার। আমরা এই চ্যাপ্টারের একদম শুরুর দিকেই রাইটস এর ডেফিনেশন গুলো পাবো, মোরাল রাইটস বলেন, সিভিল রাইটস বলেন, পুরোপুরি ডেফিনেশন পাবো। দেন হচ্ছে গিয়ে এই যে আমি বারবার বলছিলাম যে রাইটস উইল created in the society, we can't enjoy the rights without the society, এই কথাগুলো নিয়ে প্রচুর এখানে আর্গুমেন্ট আছে। দেন দে টক অ্যাবাউট দ্য সাম সিগনিফিকেন্ট ইস্যুস ইন রাইটস, এগুলা নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, এবং এগুলো পুরো ডিটেল আউটে দেওয়া আছে পেজ 223। দেন ইন পেজ 224 সেখানে দে টক অ্যাবাউট মোরাল রাইটস, সিভিল রাইটস, ইউ উইল গেট দ্য ডেফিনেশন ফ্রম দেয়ার। দেন টাইপস অফ দোজ রাইটস, লাইক সিভিল রাইটস এর যে টাইপস গুলো আমরা দেখলাম, বা পলিটিক্যাল রাইটস এর যে টাইপস গুলো দেখলাম, সবগুলোই এখানে
আলোচনা করা আছে। লাস্টে হচ্ছে গিয়ে আমরা কনসেপ্ট অফ সিটিজেনশিপ, যেখানে জাস্ট আমি ডেফিনেশনটা পড়িয়েছি, বাট আমি এখানে বলবো যে আপনাকে এটা একটু রিকোয়েস্ট করা আমার, এই জায়গাগুলো একটু হচ্ছে গিয়ে গো থ্রু করবেন, মানে নিজের জানার জন্য। এবং এই যে কাইন্ড অফ সিটিজেনশিপ, যেটাকে আমি বলছিলাম হচ্ছে গিয়ে বাই নেচার অ্যান্ড নিউট্রালিজম, এখানে এইভাবে নাম দিয়েছে, বা আমি যেটাকে বলতে পারি যে বাই বার্থ অ্যান্ড ফ্রম বার্থ, যে কনসেপ্টটা বলছি এইটাকে একটু বলে নেবেন। অ্যান্ড লস্ট অফ সিটিজেনশিপ এটা পড়ে দেখতে পারেন, এটা ইট ভ্যারিজ টু কান্ট্রি, যদি মনে করেন যে জানা দরকার নেই ততটুকু, এতটুকু পর্যন্ত, অর্থাৎ 229 পর্যন্ত আমরা পড়বো, বা আরো যদি স্পেসিফিকলি মনে রাখতে চাই থিওরিজ অফ রাইটস এর আগ পর্যন্ত পড়বো। অর্থাৎ থিওরিজ অফ রাইটস অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলছে, যে হাউ উই অ্যাকচুয়ালি অফার দ্য রাইটস অর হাউ দ্য রাইটস অ্যাকচুয়ালি ক্রিয়েটেড, এখানে অনেকগুলো বিষয় আছে। মানে কিভাবে রাইটস গুলো ক্রিয়েট হয়েছে, যেমন ন্যাচারাল রাইটস এ বলছে বাই নেচারে ক্রিয়েট হচ্ছে, লিগেল, ওই যে লিগেল থিওরি যেটা বাই কনস্টিটিউশন ক্রিয়েট হচ্ছে, হিস্টোরিক্যাল থিওরি আছে, মানে এরকম অনেক থিওরি আছে, এগুলোতে আমরা যাব না, এটা আছে। এরপরে আমরা আসলে কোথায় যাব, এরপরে নেক্সট ক্লাসে, অর্থাৎ কালকে আমরা একটা অ্যাডভান্স ক্লাস করে ফেলবো। So in the next class we will focus on the chapter 13. It's about the forms of government. এইবার আমরা চলে যাব গভর্নমেন্টে। দেখেন আমরা অলরেডি অ্যাজ এ সিটিজেন কাজ শেষ করে ফেলেছি, অর্থাৎ এই যে 4টা পার্ট ছিল, দেখেন পপুলেশন, টেরিটরি, দেন আসলো হচ্ছে গিয়ে গভর্নমেন্ট, আর লাস্ট হচ্ছে সভরিনিটি। খেয়াল করে দেখেন টেরিটরি নিয়ে আমরা সবার আগে পড়ে ফেলেছি, সেটা হচ্ছে state and the types of state, then origin of state. It's related with population, it's related with territory. Then population means citizen. Citizen থেকে রাইটস এর কথাগুলো আসে, তো রাইটস আমরা পড়ে শেষ করলাম। এরপরে পার্টটা কি, এরপরে পার্টটাই হচ্ছে গিয়ে গভর্নমেন্ট। তো এরপর আমরা পড়বো হচ্ছে গভর্নমেন্ট এবং ডিফারেন্ট টাইপস অফ গভর্নমেন্ট, দেন যেটাকে বলা যায় যে দেয়ার পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, এটা পড়বো। এবং লাস্টে সভরেনিটির পার্টটা পড়তে যে আমরা আসলে যেটাতে যাব সেটা হচ্ছে এই যে বলছিলাম যে পলিটিক্যাল পার্টি, দেন লোকাল গভর্নমেন্ট, আরবান গভর্নমেন্ট সিস্টেম, এই ধরনের বিষয়গুলো তো ওইটার পার্টে আসবে। সো আমরা অলরেডি থার্ড পার্টে চলে যাচ্ছি, দ্যাট ইজ ফর্মস অফ গভর্নমেন্ট। এই চ্যাপ্টারটার থেকেও মেইনলি এটা আমরা অনলাইন কন্টেন্ট অনেক বেশি ফলো করব। আমরা প্রথমে মানে একদম ওল্ড থিওরিটা যেটা দেখবো, হুইচ ইজ গিভেন বাই অ্যারিস্টটল, ওইটা দেখার পরে ক্লাসিফিকেশনটা দেখবো। তারপর লিককের একটা ক্লাসিফিকেশন আছে যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে প্রেজেন্টে আমরা এটা ফলো করি, এটা আছে, এটা ছবি যাচ্ছি, কোথায় গেল, এই যে লিকক ক্লাসিফিকেশন, যেটা থেকে আমরা মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট পাচ্ছি, এটা দেখবো। দেখার পরে হচ্ছে গিয়ে আমরা যেটাকে বলা যায় যে ডিফারেন্ট টাইপ অফ গভর্নমেন্ট, যেমন একনায়কতন্ত্র দেখবো, তারপরে গণতন্ত্র দেখবো, এরকম এগুলো সম্পর্কে স্টাডি করবো। So that's it from today's class. If you have any question, you can ask me. কারো কোনো কোশ্চেন নাই? No, আচ্ছা, ma'am. আজকের অ্যাটেন্ডেন্সটা হচ্ছে কি আমি সেম থিং আপনাদের পার্টিসিপেন্ট লিস্ট থেকে একটা সার্টেন টাইমে দিয়ে দিই, ওই সময় মানে জয়েন করার উপর বেসিস করে আমি দিয়ে দিই, তো ওখান থেকে পেয়ে যাচ্ছেন অ্যাটেন্ডেন্সটা। যদি আমার কোনো কনফিউশন থাকে তখন আমি হয়তো রোল কল করি, তো আদারওয়াইজ এটা খুব বেশি প্রবলেম হয় না, তো ওখান থেকে পেয়ে যাচ্ছেন অ্যাটেন্ডেন্স। ওকে ম্যাম। ঠিক আছে, ম্যাম কালকে কালকে ক্লাসটা কখন হবে? কালকেরটা 3টা থেকে 4:30 আমি ক্লাস লিংকটা দিয়ে দিব গুগল ক্লাসরুমে। ওকে ম্যাম। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আচ্ছা ম্যাম। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।